বন্ধু বান্ধব সবাই এসে গেছে, কিন্তু যার জন্মদিন সেই এখনো আসছে না কেন? এদিকে সময় হয়ে গেল, একটু পরে কেক কাটা শুরু হবে। ওর গুরুজি যে ওকে ছোটবেলায় নাচ গান শেখাতো সেও আসবে, নাচবে, গাইবে। আচ্ছা, জয়িতাটাই বা গেল কোথায়? জয়িতা, জয়িতা, কি হলো? কি চিৎকার করে সারা বাড়ি বই করছো কেন? করবো না চিৎকার, সারাক্ষণ তো আত্মীয়দের নিয়ে পড়ে আছো, কিন্তু যার জন্য আত্মীয়দের এবারে সমাগম সেই আমাদের মেয়ে রুকসা কোথায়? আসছে আসছে, ওখানে বসে পোশাক পরছে, সাজছে, ওকে নিয়ে চিন্তা করে না কেন? চিন্তা করবো না মানে? আরে ওই তো আমাদের শখ, একাধারে মেয়ে একাধারে ছেলে। মেয়ে মনে করে বলে তো ছোটবেলা থেকে নাচে গানে ফটো করে তুলেছো, আর ছেলে মনে করে বলে তো ক্যারাটে, ফাইটিং, সাঁতার কাটা আর অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখে মেয়েটা একেবারে নাচে নাগিনি, গানে বাগিনি করে তুলেছো। আমি এটা বুঝি না গুপ্ত বাবু, মেয়েটাকে ভবিষ্যতে আপনার মতো উকিল তৈরি করার পরিকল্পনা করেছেন নাকি? আরে যার জন্যই তো মেয়েকে এত পরিশ্রম করানো, যাতে ও আমার মতো উকিল হয়ে ওই শান্তনু চৌধুরীর মতো অসংখ্য অপরাধের অপরাধীকে শাস্তি দিয়ে এই শহরটাকে করাপশন মুক্ত করতে পারে। বেশ বেশ, শান্তনু চৌধুরী তোমার পাল্লায় পড়ে সবকিছু স্বীকার করেছে, কিন্তু আদালত তাকে শাস্তি দিয়েছে তো? নিশ্চয়ই, একেবারে যাবজ্জীবন। তার সমস্ত অপরাধ তো আমি শিশিপুরে যে সবার সামনে ধরিয়ে দিয়েছি। যাকে অশুভ কাজের কথা বাদ দিয়ে যে শুভ কাজের জন্য আমরা তৈরি হয়েছি সেই শুভ কাজটা শুরু করা যাক। কিন্তু যাকে নিয়ে শুভ কাজ করবো সেই আমাদের মেয়ে রুকসা কোথায়? কে যেন আমি
আনবো জেলের ঘানি, আর আপনি আপনার মেয়েটার জন্মদিনে করবেন শুধু ফানি আর ফানি। উড়িয়ে দিয়েছি, আবার দাও নামটা উড়িয়ে দিয়ে আজ থেকে আমার নতুন নাম মনে আমার আশ করবো সবার সর্বনাশ, নাম আমার নেড়া সন্ত্রাস। সবাই যখন ছুটাছুটি করছিল ঠিক সেই সময় একটা জেলারকে 1 ঘন্টার জন্য হাত করে তোমাদের কাছে মানে তোমার কাছে ছুটে ছুটে চলে এলাম। কিন্তু জানলে কি করে আমার গুরুজিকে? জেল থেকে বেরিয়ে এসে এখানে আসার জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ দেখলাম একটা গাড়ি এদিকে আসছে, তাকে হাত থেকে বললাম কোথায় যাবে, সে আমাকে বললো তোমাদের বাড়ি তোমার জন্মদিনের অনুষ্ঠানে। আমি তাকে বললাম আমি তো ওখানে নিমন্ত্রিত, দয়া করে আমাকে এখন একটু নিয়ে যাবেন। আমি লকডাউনে গাড়ি পাচ্ছিলাম, ব্যাস সে আমাকে সরল বিশ্বাসে গাড়িতে তুলে নিয়ে গেল। তারপর তোমার গুরুজির কাছ থেকে তোমার সমস্ত কিছু বায়োডাটা জেনে নিয়ে তোমার গুরুজিকে খতম করে ড্রাইভারটাকে শেষ করে গুরুজি ছেড়ে আমি তোমাদের কাছে চলে এলাম। আপনি যেমন আমার সব কিছু ফাঁস করে জেলে পচিয়ে আমাকে মারতে চেয়েছিলেন, আপনিও ঠিক তেমনি আপনাদেরকে মেরে আপনার মেয়েকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে সোজা ঝুঁকে যাবো জেলে। পক্ষী কেউ টের পাবে না। তারপর 2 দিন পরে নিজের ক্ষমতায় জেল থেকে বেরিয়ে এসে রাজ করব রাজ। তোর মাথায় বাজ পড়বে শয়তান, তোর সমস্ত অপকর্ম আমাদের সিসি ক্যামেরা ধরা পড়ে যাচ্ছে। ওই ফুটেজটা থানায় গেলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? একটা বুদ্ধ কাকি মাছ। আরে আম্মা, যে লোকটা জেল থেকে বেরিয়ে এসে আপনাদেরকে দর্শন দিল, তার এই ক্যারিশমা দিয়ে আপনাদের ওই সিসি ক্যামেরাটাকে দমন করবে না সেটা ভাবলে কি করে? মনে অমরস করব তোমাদের সর্বনাশ, নাম আমার নেড়া সন্ত্রাস। বেশি তাইরে কারিশমা দেখাবার চেষ্টা করিস না। মনে রাখিস এখানে প্রসন্নগুপ্ত দৈত্যগুপ্ত সন্তান দণ্ডায়মান। না হলেও আমি নাচে নাগিনী কাজে বাঘিনী। যে গুরুকে মেনে তুই আজ আমাদের এখানে এসেছিস, সেই গুরুর সকল শিক্ষায় শিক্ষিত আমি। তাই আমার মা বাবাকে করতে চাইলে ধ্বংস, তুই রেহাই পাবি না এ যুগের কংস। চ্যালেঞ্জ করছিস? যে দেশের অবনতি ক্ষতি করে বানিয়েছে গাড়ি বাড়ি টাকার পাহাড়, সেই সমাজের শত্রু সংসারের শত্রুকে একেবারে ড্যামেজ করার প্রতিজ্ঞা করছি না প্রতিজ্ঞা। তোর বাবা মাকে খতম করার আগে তোকে আমি যতন করে মারি। मरना रखना उसी के हाथ में यार, तू जैसे गद्दार कैसे करेगा इधर उधर। জোসেফ, ইউসুফ, বলুন দাদা, আমরা আপনার জন্য কি করতে পারি? আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। আরে জীবন দিতে হবে না, জীবন দিতে হবে না, জীবন নিতে হবে। আপাতত এই মেয়েটার হাত দুটো পিছন থেকে বাঁধ। যে মেয়েটা তার বাবা মাকে বাঁচাতে আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল, তার বাবা মার সামনে ওর ইজ্জত নিয়ে আমি দাঙ্গা করবো না, দাঙ্গা। শান্তনু চৌধুরী, আমার মেয়ের কোনো ক্ষতি করতে চাইলে নিভিয়ে দেবো তোর জীবনের জ্যোতি। আগে দেখ তোর মেয়ের কি করি গতি। শান্তনু চৌধুরী, মনে রাখিস যুগে যুগে কালে কালে রাবণ থেকে দুর্যোধন নারীর অসম্মান করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুইও পাবি না। আরে এ তো ঘাবড়ে যাচ্ছ কেন? এখনো তো কিছু হয়নি। এ তো সবে টেলর, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। শান্তনু চৌধুরী, করবো তোমার সর্বনাশ, নাম আমার নেড়া সন্ত্রাস। জোসেফ, ইউসুফ, আরে মালটা শালা হেভি রে। এর আগে আমি শালা অনেক মেয়েকে খেয়েছি, এটা পুরো অন্যরকম। এর মধ্যে টক ঝাল মিষ্টি নোনতা সবই আছে। এবার এটাকে বিক্রি করে দেবো মালিনীর থেকে, তারপর ফায়দা হি ফায়দা। শান্তনু চৌধুরী, শুরুতে শেষ করে দিলি একটা মেয়ের জীবনের স্বপ্ন সম্ভাবনা। আমাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে কেন আবর্জনা ছুঁড়ে ফেলে দিলে আমার মেয়ের ইজ্জত? একদম ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আর এখনো তো আমার মনেই ছিল না, তোমাদের উপর বদলালে হয়নি, এবার হবে। যেমন বাবা মার সামনে মেয়ের ইজ্জত হরণ করেছি, তেমনি মেয়ের সামনে হরণ করবো বাবা মার জীবন। কোটে তোর সোজা সোজা, এটা আমাকে 14 বছর কারাদণ্ড দিবার সোজা। আমাদের বিক্রম
যা বললি তা সত্যি, সব সত্যি, সব সত্যি, কিন্তু তুই তার প্রতিশ্রুতি করতে হলে তোকে তো সুস্থ সবল থাকতে হবে, কিন্তু তোর শরীরের উপর এমন অত্যাচার হবে তুই বিধ্বস্ত হয়ে পড়বি, না মনে থাকবে তোর আজকের দিনের কথা, না পারবি তার প্রতিশ্রুতি নিতে। ওর বাবা মা লাশটা ফেলে দিয়ে রাস্তার ধারে, আর আমি সালাই মালটাকে নিয়ে যাচ্ছি মালিনীর বাড়ি। তোর বাবা মা আজ 1 বছর হয়ে গেল আমার দাদা শান্তনু চৌধুরী ওই পুলিশ অফিসার অভিক হালদারের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল, কিন্তু কেন যে দাদা এমন করলে এখনো বুঝতেই পারলাম না। সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি জেসিকা। ও মাই ডিয়ার সমুদ্র, তো এখানে কি মনে করে? তোমাকে মনে করি আমার এই উরুরু মনটা কি তোমার এই সরু সরু যৌবনের সাথে মিশিয়ে একটু চাঙ্গা করে দিতে। নাজি ভাই, তাছাড়া তোমার দাদা তো অগাধ পারমিশন আছে তোমার সবকিছু দেখভাল করার, তোমাকে সঙ্গ দেওয়া। হ্যাঁ সেটা জানি বলেই তো ওই অভিক হালদার যখন তার আসামিদের ধরতে বা তার কর্তব্য করতে এদিক ওদিক চলে যায়, তখন আমিও আমার এই ব্ল্যাক এন্ড হোয়াইট জীবনটাকে কালারফুল করতে চলে আসি তোমার পরশে। এরকম লাইফই তো চেয়েছিলাম, কিন্তু আমার দাদা ওই অভিক হালদারের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। সেই কলেজ লাইফ থেকে তোমার আর আমার লাভ এন্ড রোম্যান্স ছিল। আরে বাবা ছিল, আছে, থাকবে। আরে বাবা বিয়ে তো আমি তোমাকেই করতাম, তোমার সরষিত দাদার সাথে আমার পরিচয়, দাদার ব্যবসার অ্যাসিস্ট্যান্ট হওয়া, তবুও তোমার অভিক হালদারের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। হ্যাঁ দিল এই কারণে যাতে পুলিশ অফিসার অভিক হালদার যাতে দাদার কোনো কাজে হস্তক্ষেপ না করে, দাদার কোনো পুরনো ফাইল যাতে ওপেন না করে, আর এর পরেও যদি করে সেই ব্যবস্থাও দাদা ভেবে রেখেছে। ও দাদা নিজের স্বার্থ সফল করতে গিয়ে আমার জীবনটা যে একেবারে নিমফলে পরিণত হতে চলেছিল, যদি তুমি না এসে আমার হাতে হাত রাখতে। তোমার হাতে হাত রাখবো বলেই তো সব সময় তোমার পেছনে পেছনে আছে। সেই জন্য তো আমার অতীতের স্মৃতিগুলোকে তোমার পরশে পরশে রোমান্টিক করে তুলতে চাই। জেসিকা जब भी कोई लड़का देखो मेरा दिल दीवाना बोले ओले 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 गाऊ तारा माया झूम झूम के हाले हाले ओले मुझको डुबाती है जवानियाँ दिल लुटाते जिंदगानियाँ माने ना कहना बोलो मुझको सा दिल ना डोले ओले ओले जब भी कोई लड़का देखो मेरा दिल दीवाना बोले অপূর্ব বাবা যার সভ্যতাকে আঁকড়ে ধরে অসভ্য অমানুষদের বিরুদ্ধে প্রতিবাদ করে গেল, তারই মেয়ে কেমন করে বাজিয়ে চলেছে স্বেচ্ছাচারের বিজয় ডঙ্কা। হ্যাঁ, আমি তোমার বাবা ভুবন চৌধুরী, লোকে বলে স্বাধীনতা সংগ্রামী, যে দেশের মানুষের সুখের জন্য শান্তির জন্য নিজের সর্বসুখ বিসর্জন দিয়েছে, তারই মেয়ে হয়ে একটা পরপুরুষের বক্ষলগ্ন হয়ে নাচতে গাইতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে? এটাই তো আজকালকার দিনের ফ্যাশন। ভগবতীর হংসকারিণী মশান স্বামীকে দামি মানি যে আসামির জন্য পাতে আসন, তাকে ফ্যাশন বলে না, বলে লক্ষ জনতার দাড়ি পাল্লায় ওজন করা রেশন। মিস্টার চৌধুরী বলো এখন এখানে তোমার কি চাই? এই আপনি কি নতুন কথা বলছেন? আমি তো এখানে সব সময় আসি। তাছাড়া আপনি কি জানেন আপনার ছেলে সব কাজে রাইট হ্যান্ড আমি? সমস্ত পাপ কাজে। হ্যাঁ, তা পাপের সঙ্গে পাপী। পাপ বাবু এসে যখন পাপ পরামর্শ করার জন্য ডাকবেন তখন এলেই বাধিত হব। এখন তুমি এখান থেকে আসতে পারো। ও এখান থেকে কোথাও যাবে না, কারণ আমি ওকে ডেকেছি, তাই তুমি ওকে এখান থেকে যেতে বলতে পারো না। তাছাড়া তুমি কি জানো না সমুদ্র আমার কলেজ লাইফের বন্ধু, সেই বিয়ের আগে থেকে ওর সঙ্গে আমার অগাধ মেলামেশা। এটা বিয়ের আগে, বিয়ের পর স্বামী মেয়েদের সব। তুমি যেটাকে বিয়ে বলছো সেই বিয়েটা দাদা আমাকে জোর করে করেছিল, তাই সেই বিয়েটাও আমি মানি না, আর তার স্বামীকেও আমি মানি না। মিসেস জেসিকা হালদার, তোমার দাদার সব কাজের বিরোধিতা করলেও এই কাজটাকে আমি ওয়েলকাম জানিয়েছি, কারণ সমাজের কাছে অভিকের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে বধূর স্বীকৃতি পাইয়ে দেওয়ার জন্য। যদিও এতে তোর দাদার স্বার্থ আছে সবাই বললেও, আর বাবা কিন্তু সে কথা বলছে না, তাই না বাবা? হয়তো রোজ সকালে সকল দেবতাকে পুজো করে মায়ের ছবিতে মালা দিয়ে বাবাকে প্রণাম করে বলি, জ্যোতির ছোটায় অন্ধকারের গানে ধুয়ে মুছে যায়, জ্যোতির্ময় তব জ্যোতির ছোটায় অন্ধকারের গানে ধুয়ে মুছে যায়,
करो सर्वो पापो तापो हरो सर्वो पापो तापो सर्वो पापो तापो हरो বাবা আর কিছু বলবি? বলার তো আমার অনেক কিছুই আছে, কিন্তু বলতে পারছি কই। বলতে যদি পারতাম তাহলে তোমার বোন স্বেচ্ছাচারের পথে পা বাড়াতে পারতো না, আর তুমিও স্বেচ্ছাচারের স্টিম রোলার চালিয়ে হাজার হাজার মানুষকে কান্নার অভিশাপের মাঝখানে দাঁড় করাতে পারতে না। বাবা শান্তনু চৌধুরী ওরফে সন্ত্রাস, বেগ যখন ধরেছ ভিক্ষা তুমি পাবেই। তবে দেখো সেই ভিক্ষা নিতে নিতে বোনটাকে যেন কোনো সুনীতি পরায়ণের কাছ থেকে ভিক্ষা নিয়ে কোনো দুর্নীতি পরায়ণকে ভিক্ষা দিও না। বাবা আশা করি আমার কথাটা বুঝতে তোমার কোনো অসুবিধা হয়নি। বুঝেছি বাবা, বুঝেছি, তোমার সব কথা বুঝেছি, কিন্তু বুঝেও যে আমি আমার ব্যবসাটাকে রুখতে পারবো না মাই ফাদার। শোন জেসিকা, তার আগে তুমি শোনো দাদা। বাবা আমার আর সমুদ্রের মেলামেশাটাকে ভালো চোখে দেখছে না, সেটাকে কেন্দ্র করে রীতিমতো ইনসাল্ট করছে, গানের বুলি করছে। বোকা মেয়ে কথা করো, বাবাকে ওরকম কথা বলতে আছে? আরে বাবা হয় না, বাবা মা তো ছেলে মেয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তাদের এক কথা কান দিয়ে শুনবি, আর এক কান দিয়ে বের করে দিবি। তাদের এক পথে চলতে বললে আর এক পথে চলবি, যেমন আমি করি। ওই সকাল সন্ধ্যায় বলি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরি পিতিবা পুণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতায় নমঃ। দাদা এতে বাবাও খুশি আর আমার কাজ হচ্ছে হাসি হাসি। দাদা হ্যাঁ সমুদ্র, যে কারণে তোমাদের কাছে আসা, তুমি এই মুহূর্তে চলে যাও আমার আন্ডারগ্রাউন্ডে। সেখানে বেশ কিছু অস্ত্র আর নতুন কিছু মেয়ে আসবে, সেগুলোকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে। ঠিক আছে দাদা, আমি সব সামলে নিচ্ছি। আরেকটা কথা, আজ থেকে 5 বছর আগে যে মেয়েটার বাবা মাকে খতম করে তাদের সবকিছু আত্মসাৎ করে তার জীবনের পাপড়িগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম, সে নাকি ইদানিং একটু রাজ বাড়াবাড়ি করছে। তাকে এই সন্ত্রাসের রূপটা ভালো করে দেখিয়ে দিয়ে আসতে হবে। ঠিক আছে দাদা, আপনি কিছু চিন্তা করবেন না, ও শাড়িকে কায়দা করে ময়দা বানাতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। যাক, শুনেও শান্তি। জানিস, চোখের সামনে আর অন্যায় কাজ করতে আমার মোটেও ভালো লাগে না। হ্যাঁ শোন জেসিকা, হ্যাঁ দাদা বল। তোর স্বামী পুলিশ অফিসার অবিকলদার, মানে লোক দেখানো স্বামী। সে 1 বছর হলো তোকে বিয়ে করেছে। এই 1 বছরের মধ্যে সে বাড়ি যায়নি, তার অসুস্থ বাবা তার বৌমাকে দেখতে চাইছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে তোকে নিয়ে তার গ্রামের বাড়িতে যাবে। ইম্পসিবল দাদা, বাবা সে ইংরেজ আমল থেকে দেশকে স্বাধীন করতে এতই ব্যস্ত ছিল যে আমাকে দেখভাল করার মতো তার কাছে সময় ছিল না। জেসিকা, হ্যাঁ দাদা, সেই ছোট্টবেলা থেকে মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে মানুষ করেছো, তাই তো আমি তোমার ভালো মন্দ সবকিছু খেয়াল রাখি, এমনকি রবি খালদারকে বিয়ের ব্যাপারটাও। তাই বলে আজ আমাকে গায়ের বাড়িতে যেতে হবে সেটা আমি মানতে পারবো না দাদা। বোকা মেয়ে কথা কর, পুরো কথা না শুনে আরে আমি কি তোকে সেখানে যাওয়ার জন্য বলতে এসেছি নাকি? তুই যাতে না যাস সেই জন্যই তো বলতে এসেছি। আরে তুই চলে গেলে তোকে না দেখলে আমি থাকবো কেমন করে বোন? আর তোকে না দেখতে পেলে আমার ভাই সমুদ্র কাজে মন বসাতে পারবে না। তাছাড়া দাদার এই রাজপ্রাসাদ ছেড়ে তুই অজপাড়া গায়ে থাকবি কেমন করে? হবে গেলে তুই তাকে স্পষ্ট জানিয়ে দিবি তুই তার দেশের বাড়িতে যাবি না। কি বলতে পারবি তো? ও দাদা, তুমি কি বলছো? আমি তোমার বোন, তোমার শেখানো বুলি আমি বলি, তোমার দেখানো পথে আমি চলি, তাই তোমার এই সামান্য কাজটা আমি করতে পারবো না? ওই অভিখালদার কোনো মূল্যে আমাকে তার গায়ের বাড়িতে নিয়ে যেতে পারবে না। কিন্তু সেটা করবে নিজের বুদ্ধিতে। ওই অভিজ্ঞতা যেন কোনো মতো বুঝতে না পারে যে তুমি দাদার পরামর্শে সব কাজ করছো। সমুদ্র, তুমি কি আমাকে এত বোকা বলবো নাকি? হ্যাঁ, আরে বাবা, আমি এমন চল চালবো তাতে অভিখালদার তো তুচ্ছ। আমার দাদাকে পয়মাল ভাবার ক্ষমতা তার বাবারও হবে না। আরে আমি যদি হেলকে হেভেনে না বানাতে পারলাম তাহলে কিসের দাদার শিক্ষা শিক্ষিতা উগ্র আধুনিকা জটিলকা। আরে এই না হলে আমার বোন, আমার শিক্ষা, আমার দীক্ষা এবারও দৌড়বে। যাবন যা, তুই তোর কাজে যা, ভাই সমুদ্র। হ্যাঁ দাদা, তুমিও কাজে যাও। আমার আবার ঠাকুরকে ভোগ দেবার সময় হলো। ঠাকুরকে ভোগ দিতে দিতে বলি অন্তরি অন্তরি
কালিমা কারুষ যেন মুছে দিগা তার অন্তরে দাও আলাদা কালিমা কারুষ যেন মুছে দিগা জাগো জাগনি বলো তোমার পরশে ছবি ধরিয়ে তোলো সত্যি আমাদের দাদার মহিমা বোঝা বড়টাই, কখনো ধার্মিক কখনো আবার অস্বাভাবিক, কখনো বা শান্তনু চৌধুরী কখনো বা সন্ত্রাস। বেশ আমি তাহলে এখন যাই। না জয় বলতে নেই, বলো আসি। বাসি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। দেখো ওই অভিক হালদারের পাল্লায় পড়ে সেটার জন্য পা না হলে ফাঁসি। বাই। ডিউ রয়ে গেল আমাদের মিলন মুহূর্ত, মাই ডিয়ার। তাই একটু নিয়ার হয়ে তোমাকে একটা উপহার দিয়ে বলবো, আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি, আমার মাটির ভূমি স্বর্গ করেছো তুমি, ভরে গেল মন ভরলো জীবন, চাই না তো কিছু আর, দূর থেকে কথা দিতে রাম উপহার, তুমি যে আমার, ও তুমি যে আমার, তবে আমার প্রেম যমুনায় নয়, আমার প্রেমের বৃন্দাবনে নিয়ে যাবার জন্য মন আমার তাকাইয়া তাকাইয়া নাচতে ইচ্ছে করছে। 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আমার বাবা ভাই ভাইয়ের বউ তোমাকে দেখেনি, আজ বাবা অসুস্থ তার ছেলের বউকে দেখতে চাইছে, আজ তোমাকে যদি না নিয়ে যাই, ভগবান না করুক যদি বাবার কিছু হয়ে যায়, তাহলে প্রতিবেশী ভাই ভাইয়ের বউয়ের কাছে আমি ছোট হয়ে যাব, তাই বুঝে এখন আমাকে তোমার সঙ্গে তোমার গায়ের বাড়িতে যেতে হবে। অবভিয়াসলি তাহলে তোমার আধুনিক শিক্ষার সঙ্গ মুছে দিয়ে পবিত্র গীতার মতো যেতে হবে, এই সাজ খুলে শাড়ি শাখা সিঁদুর পরে। মিস্টার অফিসার, আমাকে তোমার গায়ের বাড়িতে যেতে হলে আর কি কি করতে হবে? আমার বাবার সামনে আমার নাম ধরে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? ওগো হে গো শুনছো গো, ওভাবে না ডাকলেও চোখে চোখে ডাকবে। আর তাছাড়া এই যে মিষ্টি মধুর ব্যাপারটা, এ যুগের আধুনিকা মেয়েরা অপারেশন করে দিয়েছে বলেই তো স্বামী স্ত্রীর ভালোবাসার বদনাম, চারিদিকে শুধু শোনা যাচ্ছে দাম্পত্য জীবনের অপারেশন আর সেপারেশন। অবজেকশন অবজেকশন। শুনুন অভিক বাবু, আমি আপনার সঙ্গে আপনার গায়ের বাড়িতে যেতে পারবো না। কিন্তু তুমি না গেলে বাবার কাছে গায়ের কাছে আমার মান সম্মান থাকবে না। আমার বাবা যখন তীর্থে গেছিলেন ঠিক সেই সময় তোমার দাদা প্রায় জোর তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন। বাবা তীর্থ করে ফিরে এসে এখন অসুস্থ হয়ে পড়েছেন। এই দেখো বাবার চিঠি, তিনি লিখেছেন, অভি তুই বিয়ে করেছিস শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এখন আমি মৃত্যুশয্যায়, তুই বৌমাকে নিয়ে আমাকে শেষ দেখা দেখে যা। দেখো তুমি নিজে চিঠিটা পড়ো। না, ওইসব গাইয়া বুড়ো চিঠি ফিটি আমি পড়তে পারবো না। আমার বাবার কাঁপা কাঁপা হাতের শেষ চিঠি তুমি এমনি করে মাটিতে ফেলে দিলে? হাত দিলাম, কারণ আমি এই যুগের মেয়ে, ওসব ওল্ড ব্যাকডেটেড চিঠি ফিটি আই ডোন্ট লাইক। তাছাড়া আমাকে ধমকানোর আগে তুমি ভুলে যাও না, আজ থেকে 2 বছর আগে পুলিশের ট্রেনিং নেওয়ার পর আমার দাদা সুপারিশে তোমার এই চাকরি। সে কথা তো অস্বীকার করিনি, আর করিনি বলেই তোমার দাদার কথাই তোমাকে বিয়ে করেছি, তোমার সমস্ত দাবি আবদার পূরণও করেছি। অথচ তোমার দাদা তোমাকে বিয়ে করার আগে আমার বাবার অনুমতি নেবার সুযোগ পর্যন্ত দেননি। তাই বুঝে এখন আমাকে সাক্ষা শুধু শাড়ি পরে তোমার বাবার সঙ্গে মুলাকাতে যেতে হবে? ঠিক তাই, তুমি আমার স্ত্রী। অভিক বাবু, চিরকালের জন্য নয়, মাত্র 2 দিনের জন্য, প্লিজ মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও।
তারপর আবার দুদিন পরে তোমার দাদার কাছে ফিরে এসে পুরনো জীবনে ফিরে যাবে। এই দেখো, এই দেখো, আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, শাখা, সিঁদুর, আলতা, সব সব। আর এই সিঁদুর কৌটোটা খুলে দেখো, এর ভেতরে আছে সুগন্ধি সিঁদুর। কি সুন্দর সিঁদুরের কৌটোটা, কি দারুণ সেন্ট। এটা পরলে না আমি একেবারে ফেন্ট হয়ে যাবো। কি বললে? শুনুন রবিক বাবু, শাখার সিঁদুর শাড়ি পরে আমার পুরনো জীবন বদলে দিয়ে নতুন জীবনে ফেরাতে চাইছেন। সেই নতুন জীবনের দিশারি এই সিঁদুরের কৌটো আমি মাটিতে ফেলে দিয়ে আমার স্ট্যাটাস বজায় রাখলাম। নারী জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ এই এক চিলতে সিঁদুর, সেটাকে তুই অবজ্ঞায় অশ্রদ্ধায় মাটিতে ফেলে দিলি। ওরে, এই সিঁদুরের জন্যই মেয়েরা যুগ যুগ ধরে অপেক্ষা করে। এই সিঁদুরের জোরেই বেহুলা ফিরে পেয়েছিল তার স্বামীকে, ফিরে পেয়েছিল সাবিত্রী তার সত্যবানকে। আর তুই যত সব ভোগাস সেন্টিমেন্টাল কথাবার্তা। বাবা, উপায় নেই গোলাম হোসেন। অসহায় বৃদ্ধ পঙ্গু সম্রাট শাহজাহান আজ নিজের হাতেই নিজে নজর বন্দি। কিন্তু আমি যে অন্যায়ের সঙ্গে সন্ধি করতে পারলাম না বাবা। কাল সকালে কোন মুখ নিয়ে বাবার কাছে গিয়ে দাঁড়াবো? বাবা যখন জিজ্ঞাসা করবেন তুই একা এলি, বৌমা এলো না কেন, তখন বাবাকে কি উত্তর দেব? বলুন, বলুন স্বাধীনতার একনিষ্ঠ সৈনিক, উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। সেই যুগের এক আহত সৈনিকের কাছে উত্তর চাইছে সংসার ধাক্কায় পরাজিত হওয়া উদীয়মান এক সৈনিক কি করে গড়বে জীবন বোধের জীবিকা। উত্তর একটাই, সত্য সেলুকাস। কি বিচিত্র এই দেশ, এটা সত্যের হয় পরাজয়, মিথ্যার নেই কোষে। শেষ হয়ে গেছে রাজ্জাখানের জীবনের হাসি, আনন্দ আর খুশি। হচ্ছে প্রতিটা পল্লীর সেরা মাস্টার রাজ্জাখান। আজ দুপুরে যে মেয়েটাকে প্রতিটা পল্লীতে তুলে এনেছি সে কিছুতে ধান্দা করতে চাইছে না, তাই আমি তাকে জোর করে রাজি করাবো আমাদের এই কাজ করাতে। তাই তো নিশ্চয় এতদিন তাই হয়ে এসছে। যে মেয়েগুলোকে আমি কিনি সে যদি ধান্দা করতে চায় না, তুই প্রতিটা পল্লীর বস্তান জোর করে তুই তোর কায়দায় তাকে রাজি করা। তাছাড়া তুই তোমার পোশাক গুন্ডা, কথাটা মনে রাখিস। জানি জানি জানি, তোমার পোষা গুন্ডা আমি। কাউকে মারতে বলে মারি, আর কাউকে কাঁদাতে বলে কাঁদাই। সেই জন্য তো বোতলের পর বোতল মদ খেয়ে নিজেকে আমি পিশাচ বানিয়ে রাখি। তবে আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। সেই রক্ত মাংসের মানুষ হয়ে আমি তোমায় বলছি, আজ ওই মেয়েটাকে তুমি ঘরে আটকে রাখো, কাল আমি ওকে ঠিক রাজি করি। তুই আজকে পারবি না কেন? কেনটা তো তুমি জানো মালিনী। আজকের দিনে আমার প্রেমিকা রোজিরা খুন হয়েছিল। ঠিক আজকের দিনে আমাকে তুমি জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে এই রাজুকে তুমি রাজ্জাক নাম দিয়ে এই পতিতা পল্লীর মস্তান তৈরি করেছে। তাই আজ তোর দুঃখের দিন, কান্নার দিন, তাই না? আমি নিজে যখন কাঁদছি, আজ আমি অন্য কাউকে কাঁদাতে পারবো না। কিন্তু আমাদের এই ধান্দা নিজেদের কাঁদে চলবে না রে ভাই। আমাদের এই ধান্দায় সবাইকে কাঁদিয়ে নিজেদের হাসতে হবে, আর হাসাতে হবে আমাদের মালিককে। আমাদের মালিক মানে তুমি এই পতিতা পল্লীর মালকিন নও? আরে 2 বছর ধরে পতিতা পল্লীতে কাজ করছিস, অথচ জানলি না এই পতিতা পল্লীর আসল মালিককে? কি করে জানবো? তুমি কি আমাকে বলেছো? আমি জানি তুমি সব মাসের শেষে কাজের টাকা পাই, সেই নিয়ে খুশি থাকি। কিন্তু বলো তো দিদি, কে আমাদের মালিক, কি নাম তার? না, আজ বলা যাবে না, সময় হলে দেখিয়ে দেবো তাকে, বলবো তার নাম। এখন শুধু একটা কথা মনে রাখিস, তোর মুক্ত দুঃখ এই মালিনীর জীবনেও আছে। অনেক কষ্টের কাজ গড়ায় উঠে, তবে মালিনী পতিতা পল্লীর নামে মালকিন হয়ে আছে। যাকে ওসব কাজের কথা বাদ দিয়ে ও নিজের কাজ করকে যা। কি ব্যাপার, বাইরে এত চিৎকার হচ্ছে কেন? হয়তো নারীটা কাকে মারছে, ইয়ার কি করছে, নাচছে গাইছে। ও
সব মেয়েগুলোকে কায়দা করতে পারলেও এই মেয়েটাকে আমি কিছুতেই জব্দ করতে পারলাম না। তাছাড়া এই মেয়েটার মুখের দিকে তাকালে আবার যেন কেমন মায়া পড়ে যায়। একদম ঠিক কথা বলেছি, ওই মেয়েটার মুখের দিকে তাকালে আমি যেন কেমন হয়ে যায়। অথচ যেদিন প্রথম এখানে আসে তখন ছিল কত ভদ্র নম্র, আর এখন এখানকার হাওয়া লাগে হয়ে গেছে পুরো মুখী নারী, নাচছে গাইছে খিস্তি মারছে আর অশ্লীল কথা বলছে। না চম্পা না চামেলি ইমলি ইমলি না চম্পা না চামেলি আমি ইমলি 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 কে করছে সে দোষ করছে আইনে সে পাগল হয়ে যায় একই তারির নেশা বিড়ির নেশা তোমার প্রেমের নেশে পাগল হতে যায়। লাই লাই লো লাই 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 লো লাই লাই লো আমি তোমার লাল চমচম, আমি তোমার আলুর দম, আমি তোমার চিনি গো, আমি তোমার একদম গম। তোমার প্রেমের নেশায় পাগল হতে চাই, তোমার ছোঁয়ায় আমি হারিয়ে যেতে চাই। আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। লাই লাই লো লাই 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 লো লাই লাই লো লাই 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 লো লাই লাই লো লাই 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 লো। আরে সানিয়া মুনিয়া দুনিয়া সবাই আজ আমার কাছে খুশি গো। দুটো খোদা তাদের দিলের ক্ষুধা মিটিয়ে পয়সা না দেখো বিক্রমবাজি করছিল। শালা তোমাদের অনুপস্থিতিতে দিলাম একটা লাঠি, শালা পয়সা দিয়ে এখান থেকে ভাগল বা হয়ে গেল। আর সেই জন্য তো একটু নেচে গে মনটাকে রানী ভিক্টোরিয়া বানিয়ে দিলাম। একদম ঠিক কাজ করেছিস। এখন একটা কাজ করতে তোমার তোর রেজ্জাক ভাইয়ের দিলটা ভালো না, তাই যে মেয়েটা যেখানে বিক্রি হয়েছে সে মেয়েটা কিছুতেই আমাদের লাইনে আসতে চাইছে না। তুই তোর কায়দায় মেয়েটাকে লাইনে ফিরিয়ে দে। তোদের ও কাজ আমাকে করতে বলো না রাজ্জাক ভাই, কারণ মেয়ে হয়ে আর একটা মেয়েকে ধান লাইনে নামাতে পারবো না। আরে তুই না বললে আমাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে। সে ক্ষতি হলে একটু মানিয়ে নাও, আজ এসেছে দুদিন বোঝাও ঠিক রাজি হয়ে যাবে। এই রানিয়া তো রানিয়া ছিল না, একমাত্র আমাদের সব কিছু কেড়ে নিয়ে আজ এখানে ফেলে দিল। তোমরা আমাকে বানিয়ে দিলে এই রাতের রঙ্গিনী, তাই নিজে সবার সঙ্গিনী হয়ে যখন দিন রাত জ্বলছি তখন আর কাউকে জ্বলন্ত চিতায় নিক্ষেপ করতে পারবো না। তোমাদের উপর কিচ্ছু নিক্ষেপ করতে পারবে না। ওরে বাবা রে, পুলিশ বাবু! কি হলো? ও আমাকে দেখে চলে গেল কেন? হয়তো ভয়ে হঠাৎ আপনাকে এখানে আসতে দেখে আমাদের তো ভয় লেগেছে। না না না, ভয় পাবার কিছু নেই। আজ আমি রেড করে কাউকে ধরতে আসিনি। আর তাছাড়া আপনাদের এই ব্যবসার তো লাইসেন্স আছে, প্রতি মাসে মাসোহারাটা ঠিক দিয়ে আসেন। তাহলে হঠাৎ করে এই পতিতা পল্লীতে আপনার পায়ে ধুলো পড়লো স্যার? দুজন সন্ত্রাসবাদী পালিয়ে এই পাড়ায় ঢুকে পড়েছিল। আর ঠিক মতো খবর পেয়ে আমি যদি না আসতাম তাহলে এতক্ষণে হয়তো সবকিছু ধূলিসাৎ করে দিত, রক্তাক্ত ধ্বংস হয়ে যেত কত মেয়ের জীবন। আজ আপনি কত মানুষের জীবন সংসার বাঁচিয়ে দিয়েছেন পুলিশ বাবু। সবার জীবন সংসার যে ভরাডুবি হতে বাঁচালো, আজ তারই জীবন আর সংসার অসার হয়ে জ্বলে পুড়ে হয়ে যাচ্ছে ছারখার। মনে হচ্ছে পুলিশ বাবুর জীবনে বয়ে গেছে বিরাট কাল বৈশাখীর ঝড়। ঠিক করেছো, তবে সে ঝড়ের পরিণতি যে কি হবে তা বোধহয় ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবে না। কেউ না কেউ না কেউ না। যাক, সে তোমরা বুঝবে না। এখন আমি যাচ্ছি। কেন বুঝতে পারবো না পুলিশ বাবু? দেহ ব্যবসা করলেও আমরা তো রক্তে মাংসের মানুষ। আপনার জীবনে যেমন দুঃখে দুঃখীরাম বাস করে, তেমনি আমাদের সবার জীবনে কোথাও না কোথাও দুঃখের দহন আছে। তাই অবচেতন মনে কোনো কষ্টে ধারাপাত যদি আপনার মনে ব্যথা দিয়ে থাকে, শক্ত হয়ে ব্যক্ত করুন সে কথা আমাদের কাছে। যদি আপনার জীবন কাহিনী শোনার মতো অধিকার আমাদের নেই, তবে একটু আগে যে উপকার আপনি আমাদের করেছেন সেই উপকারের ঋণ মাথায় নিয়ে বলছি, বলুন কি হয়েছে আপনার? বলুন স্যার বলুন, কি করে এলো আপনার মতো সৎ আদর্শবান পুলিশ অফিসারের সংসারে এই সুনামির তাণ্ডব? সংসার মণ্ডপ করার আগে আমাকে যে পাণ্ডবদের মতো বিনা অপরাধে
যৌতুক গৃহে ঠেলে দিয়েছে আমারই অগ্নিসাক্ষী স্ত্রী। তার মানে শোনো, বুঝতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। আমি কিন্তু ভেবে নিয়েছি। কি ভাবলি রেজ্জাক? শোনো দিদি, পুলিশ বাবু আজ আমাদের এ পাড়ার অনেকের জীবন, অনেকের সম্মান বাঁচিয়েছেন, তাই আমাদের উচিত স্যারের বাবার জীবন এবং ওনার সম্মান বাঁচানো। কিন্তু কিভাবে? বাবুর যদি অমত না থাকে তাহলে আমাদের এই পাড়া থেকে কোনো একটা মেয়েকে বাবুর বউ সাজিয়ে বাবুর বাড়িতে পাঠিয়ে দেওয়া। হোয়াট? এ তুমি কি বলছো? না 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 না, এ পাড়ার মেয়ের চলা বলা কিছুতেই আমার খাপ খাবে না। হ্যাঁ, খাপ খাবে না ঠিকই, কিন্তু আপনার নিজের স্বার্থে শিখে পড়িয়ে তাকে খাপ খাইয়ে নিতে হবে। দেখুন বাবু, আপনার মুখের দিকে তাকিয়ে আমরা কানুন ভাঙলাম, দেখবেন আমরা যেন বিপদে না পড়ি। বেশ, খাপ খাইয়ে আমি নেব। আমার যখন দায় তখন আমি তাকে সবকিছু শিখিয়ে নেব। বলো কোন মেয়েটা? একটু আগে যে মেয়েটাকে এখানে দেখলেন সেই মেয়েটা। একদম ঠিক কথা বলেছেন রেজ্জাক, একমাত্র রানিয়া পারে বাবুর এই কাজ থেকে সালটে দিতে। সাহায্যের হাত যখন বাড়িয়ে দিয়েছেন তখন দেরি না করে মেয়েটিকে পাঠিয়ে দাও। কিন্তু মেয়েটি রাজি হবে তো? সে আপনার কায়দায় আপনি তাকে রাজি করাবেন বাবু। আমরা শুধু বলবো পুলিশ বাবু তোকে ডেকে পাঠিয়েছে, কারণ আমাদের ব্যবসার নিয়ম, যে মেয়েকে এখানে আনা হয় তাকে অন্য কোথাও পাঠানো হয় না। দেখুন বাবু, আপনার মুখের দিকে তাকিয়ে আমরা কানুন ভাঙলাম, তবে মনে রাখবেন আমরা যেন কোনো বিপদে না পারি। মাত্র 2 দিনের জন্য এই রানিয়াকে সঙ্গে করে নিয়ে গেল, আবার যদি শহরে আপনার ফ্ল্যাটে আসবেন দয়া করে রানিয়াকে আমাদের থেকে পৌঁছে দিয়ে যাবেন। তবে মনে রাখবেন মাত্র কিছুদিন। চলো দিদি। মাত্র কিছুদিন? মাত্র কিছুদিনের জন্য একটা অজানা অচেনা মেয়েকে নিজের বউ সাজিয়ে নিয়ে যেতে হবে সংসারে, আর এর জন্য দায়ী ওই জেসিকা। তাই ওই আধুনিকা স্বেচ্ছাচারী মহিলার নাম আমার হৃদয় পাতা থেকে আমি মুছে দিলাম। মুছে দেবো বললে কি মুছে দেওয়া যায়? আমি কি মুছতে পারছি আজ থেকে 5 বছর আগে সে ভয়ঙ্কর রক্তাক্ত দিনটার কথা? শালা মুছতে পারিনি বলেই তো ওই হারামির বাচ্চাটার কথা এখনো শালা আমার মনে পড়ে। শালা মনে পড়লে এবার কি করবো? এখান থেকে তো বেরোতেই পারছি না, বেরোতে পারলে শালাকে আমি নিজের হাতে। এসব কি বলছো? নিজের হাতে শালাকে? সেই ভয়ঙ্কর রক্তাক্ত দিন, এসব কথার মানে কি? কে? পুলিশ বাবু? হ্যাঁ, না 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 না, আমার এসব কথা মানে ধরেন না। আমি হলাম বাজারের মেয়ে, মাতাল মেয়ে মানুষ, আমার এসব কথা ধরে নাকি? মদ খেয়ে এসে আপনার সামনে উচিত হয়নি, মাফ করবেন। হ্যাঁ, তবে রাজ্জাক ভাই, মালিনী মালকিন আপনার বড় লাভবার কথা, আপনার বাবার সংসারে লাভবার কথা বলেছেন, কিন্তু আপনি কেন ডেকেছেন সে কথা বলেননি। বলুন কিসের জন্য ডেকেছেন আমাকে? কি দরকার পড়লো এই বাজারি মালটাকে? না, এখন থেকে কিছুদিনের জন্য তুমি বাজারি মাল নও, কারণ এখন থেকে আমার যে বউয়ের কথা তুমি শুনেছো, সেই বউয়ের ভূমিকায় অভিনয় করার জন্য তোমাকে যেতে হবে আমার বাড়ি, অর্থাৎ কয়েকদিনের জন্য তুমি আমার ভাড়া করা স্ত্রী। আর দাঁড়ান 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 দাঁড়ান, একসঙ্গে অনেকগুলো কথা বলে ফেললেন বাইরে। আগে চিমটিকাটা দেখি আমি জেগে আছি না স্বপ্ন দেখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কি বললেন? আমি আপনার ভাড়া করা বউ? তাই কথাটা রাজ্জাক ভাই, মালিনী মালকিন জানে, তারা প্রস্তাব দিয়েছে। তারাই তো আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার হওয়ার রাস্তা দেখিয়েছে। এবার তুমি বলো, আমাকে এই সমস্যার হাত থেকে উদ্ধার করবে তো? আপনি? ঘরে আমার অসুস্থ বাবা, তার বৌমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার স্ত্রীকে দেখাতে না পারলে বাবাকে বাঁচানো যাবে না। বলো বলো, আমার বাবাকে নতুন জীবন দেবে তো? চুপ করে থেকো না, বলো বলো বলো, নতুন জীবন দেবে তো? কি করবো? ওরা যখন রাজি তখন তো আমাকে যেতেই হবে, কারণ ওরাই তো এখন আমার মালিক। তবে এখান থেকে বেরোবার সুযোগ যখন পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কাজ আমাকে হাসিল করতেই হবে। তারকে পুলিশ বাবুকে খেলিয়ে দেখি। কি ভাবছো, কিছু বলবে? বলছি মানে আপনার আমাদের আইনের রক্ষক, তাছাড়া একটু আগে যে উপকার আপনি আমাদের করেছেন, সেই উপকারের বিনিময়ে আপনার পাশে যদি না দাঁড়ায় তাহলে মানুষ হয়ে জন্মানোটাই তো বৃথা। বলছি না না না, বলতে হবে না বলতে হবে না, এটাই তো আমাদের ভবিতব্য। আজ এখানে কাজ মিটে গেলে কাল সেখানে কাজ মিটে গেলে আবার এখানে। হ্যাঁ, বলুন তো আপনার স্ত্রী হতে গেলে কি কি কাজ করতে হবে আমাকে? তোমার চলা বলা পাল্টাতে হবে, আর আমার বাবা হবে তোমার শ্বশুর, ভাই হবে তোমার দেওর, আর ভাইয়ের বউ হবে তোমার ছোট জা। আর তোমার বউর কেউ নেই? আছে, মা নেই, বাবা আছেন, স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আর আছে এক দাদা। তা বাবু আপনার মা আছেন তো? না, 5 বছর আগে মা মারা গেছেন।
আরে বেশ শালা একেবারে রাজমিল শালা শালা তোমারও মানে আর আমারও মানে। আর একটা কথা, আমার ওখানে গেলে মদ খাওয়া চলবে না, আর সিগারেট বিড়ি খাওয়াও হবে না। শালা এ খাবলা রোগটাও ছাড়তে হবে। হ্যাঁ, কথাবার্তার ধরনও বদলাতে হবে। তাই এক্ষুনি তুমি আমার বাসায় চলো। আজকে রাতের মধ্যে তোমাকে অনেক কিছু শিখিয়ে কাল ভোরে ট্রেন ধরতে হবে, আর তোমার নতুন পরিচয় হবে তুমি পুলিশ অফিসার অভিক হালদারের স্ত্রী। আর তার জন্য এই রক্তে রাঙা সিঁদুর পরিয়ে দিলাম তোমার সিঁথিতে। কি করলেন বাবু? একটা কণিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার বাবার প্রাণ, গায়ের সম্মান, আর এই পুলিশ অফিসার অভিক হালদারের মার বাঁচাবার জন্য তোমার জীবনে এই দুর্ঘটনাটা ঘটে গেল। যে সিঁদুরটা আপনি আমাকে পরিয়ে দিলেন, আপনি যখন আমাকে এখানে ছেড়ে দিয়ে যাবেন, সেদিন এই সিঁদুরটার কি হবে বাবু? এটাও তো মুছে দিতে হবে। জানি না। যে সিঁদুর আপনি আমাকে পরিয়ে দিলেন, সেই সিঁদুরের মানে জানেন তো বাবু? হিন্দু ঘরের মেয়েদের সিঁদুর হলো স্বামী, আর সেই সিঁদুর ততদিন অবধি মোছে না যতদিন তার স্বামী বেঁচে থাকে। আপনি যখন আমাকে এখানে ছেড়ে দিয়ে যাবেন, আপনি থাকাকালীন এই সিঁদুর আমি বুঝবো কেমন করে? আর সিঁদুর যদি না মুছি, তখন আমার পরিচয় হবে আমি কারো বিয়ে করাবো। সমাজ সংসার আমাকে প্রশ্ন করবে, কোথায় কোথায় আমার স্বামী? তখন আমি কি উত্তর দেবো? বলুন বলুন, কি উত্তর দেবো বলুন? এর উত্তর আমার জানা নেই। শুধু এইটুকু জানি, অনিবার্য কারণবশত কিছুদিনের জন্য আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। নাম তোমার জেসিকা। বাবা মা আদর করে নাম রেখেছিল রূপসা, তৈরি করবে ভেবেছিল নাচে নাগিনী কাজে পাখিনীর মতো। কিন্তু একটা কুচক্রী মানুষ তার কুঠার আঘাতে আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে ফেলে দিল। এখানকার মানুষ নাম দিল রানী। আজ আবার কারো জীবন সংসার বাঁচানোর জন্য নতুন নাম পেলাম জেসিকা। ওগো একবিংশ শতাব্দীর এক হতভাগিনী কন্যা, আর কত বন্যার মতো বয়ে যাবে আমার জীবনের ধাম, কাম আর নাম। নাম হয়ে গেছে নিরুদ্দেশ, আহত পাখিটার সেটাই সন্দেশ। জীবন সন্ধিক্ষণে এখন শুধু তার ক্লেশ, পরিণামে যেতে হবে দেশ থেকে দেশ। বেশ বেশ বেশ, কি ব্যাপার সৌভিক বাবু, আজ তোমার কণ্ঠে কবিতার কুয়াশা? কোনো কারণ নেই পিয়াসা, মনে হচ্ছে তাই একটা কবিতা বানিয়ে বলে ফেললাম। ও তাই বলো? আমি তো ভাবলাম আমার স্বামীটা তার দাদা বৌদি আসার আনন্দে এতই মশগুল যে তার কণ্ঠে আজ কবিতার ছড়াছড়ি। তা আনন্দ তো হচ্ছেই, আজ প্রথম দাদা বৌদিকে নিয়ে গায়ে আসছে। বাবা এবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, গায়ের মানুষের কাছে আমাদের সম্মান আরো বেড়ে যাবে। তা তোমার আনন্দ হচ্ছে না? হবে না আবার? আমার চা আসছে, কদিন পরে চায়ের সন্তান হবে, আমি কাকিমা হব। ও আমার যা কত বড় লোকের মেয়ে, আমাদের এই সামান্য পাকা ঘরে তার পায়ে ধুলো দেবে, এ কি কম আনন্দের কথা? আনন্দে আমার ঢিঙ্কা টিকা করে নাচতে ইচ্ছে করছে, আর বলতে ইচ্ছে করছে, শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন,
হাসো, আনন্দ করো। তোমাদের হাসি আনন্দে মেতে উঠুক তোমাদের মায়ের নামে বানানো এই পুষ্পা উদ্যান। বাবা, উদ্যান থেকে সেই হাসি আনন্দ ছড়িয়ে পড়ুক দিগলহাটির গ্রামের কোণে কোণে, মানুষের মনে মনে। কারণ আদিত্য হালদারের আজ সবচেয়ে বড় খুশির দিন। দাদা বৌদি আসবে বলে বাবা অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বল দেখি সৌভিক। আজ অভিক তার বউকে নিয়ে প্রথম গায়ের বাড়ি আসছে, এ কি কম শান্তির কথা? তবে দেখবেন বাবা, বেশি শান্তি পেতে গিয়ে আবার অশান্তিতে পড়বেন না। মনে রাখবেন আপনার হার্টের অসুখ। সেদিন কেমন আছে বৌমা? তাছাড়া ডাক্তার বলেছে হার্টের অসুখ খুব খারাপ, এই ভালো এই মন্দ, তার জন্য হাসি খুশি থেকে বঞ্চিত হবো কেন? আজ যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকতো, ছেলের বউকে দেখে কত আনন্দ করত। অথচ 5 বছর আগে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে উপরে চলে গেল। এই অবস্থায় কাঁদতে থাকলে বাবার হার্টের রোগটা আবার বেড়ে যাবে। ডাক্তারবাবুর কথা মতো যেমন করে হোক বাবাকে হাসি খুঁজে রাখতে হবে। আজ বাবাকে নিয়ে একটু মজা করলে কেমন হয়? ঠিক বলেছো, নাও শুরু করো। আর আমি, আচ্ছা বাবা, আবার তুমি মায়ের কথা মনে করে কাঁদছো। মোছো, চোখের জল মোছো বলছি এই আনন্দের দিনে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই আনন্দের দিনে চোখের জল ফেললে তোর মায়ের আত্মা শান্তি পাবে না। তার বড় ছেলের অমঙ্গল হবে। সে যে তার বড় ছেলেকে খুব ভালোবাসতো, কত আশা করেছিল বড় ছেলের বউ দেখবে। আচ্ছা বাবা, দিদি এলে আপনি কাকে বেশি ভালোবাসবেন, আমাকে না দিদিকে? দুজনকেই ভালোবাসবো সমান সমান। না, সমান সমান না, আমাকে বেশি ভালোবাসতে হবে, আমি ছোট না। তাই মা, ঠিক হবে, তাই বাসবো। এখন বলো দেখি তোমার দিদিকে দেখতে কেমন হবে? আমি বলছি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, বুদ্ধিতে ফুলন দেবী, আর শক্তিতে রানী ঝাঁসি, যে টকবক টকবক করে ছুটতে ছুটতে এসে বলবে अब बेफिक्र है पिताजी, मेरा झांसी यानी कि मेरा संसार, ये संसार किसी को नहीं दूंगी। এই না হলো দিগলহাটির প্রাক্তন মাস্টার আদিত্য হালদারের সন্তানের মতো কথা। বাবা, বাবা, সৌভিক, দাদা, সঙ্গে নিশ্চয়ই বৌমাকে নিয়ে এসেছে। অভিক, এসেছিস বাবা, এসেছিস? হ্যাঁ বাবা, আমি এসেছি। এখন বলো তুমি কেমন আছো? আজ একটু ভালো আছি রে অভিক, এবার থেকে আরো ভালো হয়ে যাবো। সৌভিক ভাই, তুই কেমন আছিস? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো। পিয়াসা বৌমা? আমি কিন্তু ভালো নেই দাদা। কেন, তোমার আবার কি হলো? মন খারাপ। কিসের জন্য? দিদিকে নিয়ে আসেননি তো? হ্যাঁ ঠিক, তাই তো। তা বৌমা এখন আসছে না, কোথায় সে? বাইরে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছে হয়তো। আরে হয়ে গেছে গো, হয়ে গেছে, সব হয়ে গেছে। এ বাপ রে বাবা, ছা 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 ছা, কি রাস্তা ছিড়ি রে বাবা। এই যে জেসিকা, আমার বাবাকে প্রণাম করো। বাবা, আপনি ভালো আছেন তো? ভালো আছি বৌমা, এসো এসো মা লক্ষ্মী। আরে না 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 না, আমি তো মা লক্ষ্মী নয়, আমি তো রানিয়া। সর্বনাশ, এ তো সব গুবলেট করে দেবে। কাল রাত্রে এত শেখালাম। কি হচ্ছে কি? কাল রাত্রে এত শেখালাম। তোমার নাম রানিয়া নয়, জেসিকা। আর তোর বাবু 5 বছরের অভ্যাস, একবার থেকে ঠিক হয়ে যায়। আর ঠিক আছে, আর ভুল হবে না। ঠিক আছে, শাড়িটা নামাও। এ রানিয়া তো তোমার ডাক নাম, ভালো নামটা বলো। ও বাবা, আমার নাম তো জেসিকা। জেসিকা, এ হচ্ছে আমার ভাই সৌভিক, তোমার দেওর। বাবা, তুমি কি সুন্দর গো ঠাকুরপো। আমার মিষ্টি বৌদি। আর এ হচ্ছে আমার ভাইয়ের বউ পিয়াসা, তোমার ছোট যা। বাবা, এ দেখছি যেন একবারে কলকাতার রসগোল্লা। তুমি তো আমার চেয়ে উপরে দিদি, একেবারে দিল্লিকার লাড্ডু। এই তোমরা আমাকে প্রণাম করছো কেন বলো তো? আমি তো ভালো নয়, খারাপ। তার মানে ও বড় লোকের মেয়ে তো প্রণাম ঠিক বদার করে না। আর তাছাড়া মাথায় একটু গন্ডগোল আছে। না 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 না, আমি খারাপ মেয়ে নয় বাবা, আমি ভালো মেয়ে। পাগলি মেয়ে কোথাকার। আরে না 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 না, হেসো না। তোমাদের সমাজে ঘোমটা দেওয়া চললেই তো তাই বুঝি কলা বইয়ের মতো ঘোমটা দিয়ে বাবার সামনে বসে পড়লে দিদি? ঠিক আছে, এবার কিন্তু আমার বৌমার মুখ দেখবো আমি। তোমার শাশুড়ি মা তার 2 ছেলের বউয়ের জন্য 2 জোড়া সোনার বালা তৈরি করে রেখে দিয়েছিল। ছোট ছেলের বউকে তার পাওনা আমি বুঝিয়ে দিয়েছি। এবার তোমার পাওনা তোমাকে দিয়ে
আমি তোমার মুখ দেখলাম বৌমা, তুমি যেন লক্ষ্মী সোনা মেয়ের মতো স্বামী সংসার করো। বাবু এতটুকু আমি কি করব? তোমার কাছে রেখে দেবে। শোনো, বাবা ভাই ভাইয়ের বউয়ের সামনে বাবু বলো না। গায়ের কোনো বউ স্বামীকে বাবু বলে না। কিন্তু আপনার সঙ্গে তো আমার কদিনের কন্টাক্ট। তুমি কি পাগল করে দেবে? আচ্ছা বৌমা, তোমার কে কে আছে? আর কে কে আছে? আরে বাবা মা তো অনেক দিন আগে মারা গেছে। এই রে আবার সালা ভুল হয়ে গেল। না 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 না, মা মারা গেছে, বাবা আছে, আছে এক দাদা। নাম বলবো? না বৌমা, নাম বলতে হবে না। অভিক, আমার পাশে এসে দাঁড়াতো বাবা। কেন বাবা? তোর এই হতভাগ্য বাবার সামনে তোর বিয়েটা তো হয়নি, তাই বৌমাকে আমি বরণ করতে পারিনি। সেই ইচ্ছেটা আজ আমি মিটিয়ে নিতে চাই। হাতটামাই দে। কিন্তু বাবা। অভিক, বাবার কথার অবাধ্য হোস না, হাতটামাই দে। বৌমা, তোমার হাতটামাই দাও তোমা। এবার আমি তোদের বরণ করে ঘরে নিয়ে যাব, আর তোরা তোদের স্বর্গগত মায়ের ছবিতে প্রণাম করবি। পাড়ার কত বৌঠিরা এসেছে আমার ছেলের বউকে দেখতে। আমি তাদের উদ্দেশ্যে বলি, কি গো, তোমরাই তো বলেছিলে আমার ছেলে তার বউকে নিয়ে গায়ে ফিরবে না। কি এবার হলো তো? নাও, এবার তোমরা উলু দাও, শাঁখ বাজাও। আমি আমার ছেলের বৌমাকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে যাই। ছবির ছোট বৌমা, তোমরাও এসো। আরে চলো, বাবা ডেকে গেল যে। এই যে ম্যাডাম, কিছু ভাবছেন? অনেক কিছু ভাবছি। শুধু ভাবছি না, বলছি ডাল মে কুছ কালা। অর্থাৎ? আচ্ছা সৌভিক, তোমার দাদা অর্থাৎ আমার ভাসু ঠাকুর বলেছিল সে বড়লোক এক শিক্ষিতা মেয়েকে বিয়ে করেছে, সেটা কি ঠিক? 100 বার ঠিক। কারণ আমার দাদা সত্যের পূজারী, প্রাক্তন শিক্ষক আদিত্য হালদারের ছেলে। যে আদিত্য হালদার কোনোদিন মিথ্যার সঙ্গে আপোষ করেনি, তার ছেলেদেরও করতে দেয়নি। সৌভিক, আর আমার দাদা ও সৎ নির্ভীক পুলিশ অফিসার, কোনোদিন অসতের সঙ্গে বসবাস করেনি, মিথ্যাকে তো প্রশ্রয় দেয়নি, তাই দাদাও মিথ্যা বলেনি। কিন্তু এক্ষেত্রে বলেছে। বিয়াসা, মেয়েটার চাল চলন কথাবার্তা শুনে মনে হলো কি মেয়েটা শিক্ষিতা, বড়লোক উচ্চবংশী ঘরের মেয়ে। অর্থাৎ তোমার মনে দেখা দিয়েছে সন্দেহের কাইট। বাট মাই ডাউট ইজ অ্যাবসলিউটলি রাইট। আমি শোনো সৌভিক, তুমি জানো আমি কনভেন্টের ছাত্রী, জীবনে অনেক ছাত্র ছাত্রী মাস্টার অনেক মানুষের সঙ্গে উঠা বসা করেছি। কাজেই কে শিক্ষিত শিক্ষিত নয়, কে ধনী কে গরিব, কে কোন সেটা সে তৈরি, তা আমার নজরকে এড়াতে পারবে না। তুমি কি বলতেছো আমি শিক্ষিত নই? আমার কোনো জ্ঞান নেই? অবশ্যই আছে, জ্ঞানও আছে, শিক্ষাও আছে। আর আছে বলেই তুমি বেকার থাকা সত্ত্বেও আমার বাবা তোমার সাথে আমার বিয়েটা দিয়েছে। আমি বিয়ে করেছি, তাছাড়া তোমার বাবা আমার বাবা উভয় হৃদয় বন্ধু। তোমার বাবার অনুরোধে তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই বলে এই বিবাহটা সম্পন্ন হয়েছে। কিন্তু আমি বেকার বলে তোমার কি চলছে না? চলছে চলছে, তোমার বাবার পেনশনের টাকায় তোমার দাদার অনুগ্রহে। কিন্তু সেটাই তো সব নয়, আমার নিজেরও কিছু শখ আহ্লাদ আছে। আমার কোনো কিছু দরকার হলে হাত পাততে হবে তোমার বাবার কাছে, দাদার কাছে। কি বলতে পরিষ্কার করে বলো। পরিষ্কার করে বলছি, তোমার দাদা এসেছেন, শুনেছি সে কদিন পরে সবাইকে নিয়ে কলকাতার ফ্ল্যাটে যাবে, তাই ওনাকে বলে কাজের ব্যবস্থা করো। শিক্ষিত স্মার্ট হয়ে সবসময় বাবা দাদার ভরসায় থাকবে, সারা জীবন তো ভেবে চলতে পারে না। বাহ, ফ্যান্টাস্টিক। সত্যি তোমার কথা আছে, ঠিকই তো। শিক্ষিত স্মার্ট হয়ে বাবা দাদার ভরসাতেই না থাকাই ভালো। কিন্তু কিন্তু আমার বাবা দাদা আমাদের ভরণ পোষণ চালায় বলে কোনোদিন কোনো কথা বলেনি। এই কারণে যে আমি বেকার বলে যখন এই বিয়েটা করতে চাইনি, তখন ওনারা কথা দিয়েছিলেন যতদিন না আমার কোনো ব্যবস্থা হবে ততদিন ওনারা আমাদের চালাবেন। কিন্তু কিন্তু একটা কথা জানতে পারি কি? কি কথা? এতদিন তো এত জ্ঞান এত উগ্রতামায় দেখাওনি, আজ হঠাৎ বৌদিকে দেখে এই রূপটা কেন দেখালেন? দয়া করে বলবেন ম্যাডাম। অবশ্যই, স্পষ্ট কথা বলতে আমার কোনো কষ্ট নেই। তাহলে শুনুন মিস্টার সৌভিক হালদার, আমাকে জানানো হয়েছিল তোমার দাদা বড় লোকের মেয়েকে বিয়ে করে আনছে, কিন্তু আমার সাইকোলজি বলছে ও বড় লোকের মেয়ে নয়, ভিখারি বস্তি বাড়ির মেয়ে। তবে তাতে আমার কোনো বক্তব্য নেই, আমি তো তাকে নিয়ে ঘর করব না, যে করবে তার ব্যাপার। তবে আমার গাত্রদাহর কারণ তোমার দাদা সৎ, ঘুষ খায় না, তার সেই রোজগারে এতগুলো লোককে চালানো সম্ভব নয়। বিয়ে করেছি, দুদিন পরে বাচ্চা কাচ্চা হবে, তাই তাদের চালাতে গিয়ে আমাদের দেওয়ায় ভাটা পড়বে ভাটা। তাছাড়া তুমি জানো আমি বাবার একমাত্র সন্তান, যখন যা চেয়েছি তাই পেয়েছি, আমার সব আল্লাহ সব বাবা পূরণ করেছে। তাই এবার থেকে তোমাকে আমার চাওয়া পাওয়া পূরণ করতে হবে। এখন থেকে এই মুহূর্ত থেকে
কাজের চেষ্টা করো, নইলে আমাদের দাম্পত্য জীবন ভরে যাবে অমাবস্যার দারুণ কলহে। পিয়াসা, পিয়াসা শুনে যাও পিয়াসা, বুঝতে পেরেছি স্বার্থের সেটা তুমি ভালোই চিনতে পেরেছো, কিন্তু কিন্তু ও যা বলে গেল সেটা কি সত্যি কি দাদা কোনো এক? না 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 না, তা কি করে হয়? তবে আজ থেকে এই সৌভিক হালদারের শুরু হলো সংগ্রাম। যে সংগ্রামে জোগাড় করতে হবে কর্মের সংস্থান, আর জানতে হবে দাদার শ্বশুর বাড়ির আসল বাসস্থান। ভেঙে দেবো বাসস্থান, ভেঙে দেবো, বোম বাস্ট করে সরকার করে দেবো অভিজ্ঞানের ঘর সংসার। অভিজ্ঞান, তুমি আমার যতই পেছনে না কেন, আমি তোমাকে বাঁচতে দেবো না। এই চক্র সুদর্শনের দ্বারাই দুরন্ত দানবে করিব ধ্বংস। চুপ! আগে আমার নাম কানাই, কানাই দাস, জাতি দেবস্থান, বাড়ি নগদী মায়াপুর, আর পেশা রাস্তায় রাস্তায় পাড়া কীর্তন করে ঘুরে বেড়ায়। তোমার পেশা নেশা কি আমার জানার দরকার নেই। তুমি এই বেশে আমার বাড়িতে ঢুকলে কি করে? বাধা দিয়েছিল তো, বাধা দিয়েছিল। তুই এখন মিথ্যা কথা কইছি যে আপনি আমার ডেকে বানাইছে। হ্যাঁ, ঘাবড়াইবেন না, ঘাবড়াইবেন না। আমার পেছনে পেছনে রাধিকাও আইতাছে। রাধিকা? সে আবার কে? আমার স্ত্রী। আমি যেমনি নাটকের ভাষাতে কথা কই, সেও তেমনি গানের ভাষাতে কথা কয়। তাই তো এখনই আসিয়া কহিবে কথা কথা তুমি জানো না, নিষ্ঠুর নরকের অত্যাচার আর আমি পারি না সহিতে। তোরা আসি কোন শত্রু নিধন হোক আমাদের মধুর মিলন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সব, আমার মনের মানুষের সব। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সব, আমার মনের মানুষের সব, আমার মনের মানুষের সব, আমার মনের মানুষের সব। দেখো, আমরা ঠিক লক্ষ্যে পৌঁছে গেছি। বাবু আমাদের সামনে খাড়া হইয়া। ও, এটাই বুঝি হালাত খচ্চড়া ডালা। এই, কি আজে বাজে কথা বলছো? আরে কারে কি কইতাছো? রাধিকে কি কইতাছো? দেখে মনে হচ্ছে সত্যি সত্যি ইনি এখানকার মালিক। এই, দেখে মনে হচ্ছে কি আমি এ বাড়ির মালিক শান্তনু চৌধুরী। এবার বলো, তোমরা এই বেচে আমার বাড়িতে কেন এসেছো? কাজের জন্য। আর কেউ পাড়া কীর্তন শুনতে চাইছে না, তাই তো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমি কাজের জন্য ঘুরছি। হঠাৎ লক্ষ্য পড়ল আপনার বিজ্ঞাপন টিভিতে, খবরের কাগজে কাজের লোক চাই। তাই তো দুজনে এখানে আয়ে পড়লাম। আমি আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, আমাদের নাম পত্র ঠিকানা লইয়া সবকিছু যাচাই করে দেখতে পারেন। কিন্তু আমি তো বিজ্ঞাপন দিয়েছিলাম আমার একটা রান্না করার মেয়ের জন্য। বাস হয়ে গেল, ওটা আমার স্ত্রী রাধিকা কইলে দেবে। তার সঙ্গে আমাকে রাইখা দেন হুজুর, আমি আপনার ঘর বিছানা সোফা সবকিছু পরিষ্কার করে দেব। প্রয়োজনে আপনার বাজারটা কইরা দেব। আপনি দয়ার অবতার হইয়া আপনি আপনার দয়া করুন, দয়া। যাস, আরে দরকার তো আমার মেয়েটাকে, সেই জন্য তো বিজ্ঞাপনটা দিয়েছিলাম। ওকে কিছুদিন বাড়ির কাজে লাগিয়ে তারপরে সুযোগ বুঝে আমি আমার ব্যবসার কাজে লাগিয়ে দেব। কিন্তু এই ফি মালটাকে নিয়ে আমি এখন কি করব? আর ফি মালটাকে না নিলে আসলটা পাওয়া যাবে না। তাই আসলটাকে কায়দা করে ময়দা বানিয়ে খাবো। এখন ওদের সঙ্গে একটু মস্করা করি, মস্করা। বাবু গো, আমি তোমাদের শ্রদ্ধা ভালোবাসায় হয়ে গেছি কাবু গো। বেশ, আমি তোমাদের রেখে দিলাম। বলো বলো কত দিতে হবে? আপনি দয়ার অবতার, খাইতে দেবেন, পড়তে দেবেন, আর যেটা ভালো মনে করিবেন সেই পয়সাটা আমাদের হাতে দেবেন। বাবা 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 বাবা, কি নম্র বিনয়ের বান। এটাই তো আমাদের প্রেমের দান। যে আমাদের সাহায্য করার জন্য দুহাত বাইরে দেন, তার জন্য আমরা সর্বশক্তি দিয়ে খাড়াই। তবে বাবু মনে হইতেছে আমাদের মতো ঈশ্বর বিশ্বাস। ঠিক বলেছো বন্টু।
আমি ছোট্টবেলা থেকে ভগবানের প্রতি ভরসা, তাই তো রোজ সকালে আন্নিক না করে সব খেয়ে না 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 কিছুই খাই না। তবে থাকতে থাকতে সব বুঝতে পারবে। এখন যাও তো ভাই বোনেরা, এই পোশাক আশাক খুলে বাড়ির কাজে লেগে পড়ো তো। চলো চলো রাধিকে, এইখানের পরাকীর্তনের সংগ্রাম করিতে হইবে শেষ, শুরু করতে হবে নতুন কাজের লড়াই। তাই তো জাহনের আগে আপনারে কহে যাই, এ অসহায় দরদি মানুষ, আজ যে ফানুস স্বপ্নে আমাদের দেখাইলেন, তার জন্য এই প্রাণে যতদিন থাকিবে হুঁশ, হে আপনার ভগবান ততদিন গায়ে যাবো আপনার জয়গান। মিলন হবে কতদিন, মিলন হবে কতদিন, আমার মনের মানুষের স্থল, আমার মনের মানুষের স্থল। মিলন হবে কতদিন, মিলন হবে কতদিন, আমার মনের মানুষের স্থল, আমার মনের মানুষের স্থল, আমার মনের মানুষের গেয়ে যাও এমনি করে তোমরা আমার জয়গান গেয়ে যাও, আর আমি একটু একটু করে বাড়িয়ে চলি মুনাফার বান। মনে আমার আশ করবো সবার সর্বনাশ। এবার সর্বনাশ আপনার সোফা দিয়েছে দাঁড়িয়েছে দাদা। এই সমুদ্র সান্নাল, তোমার কি মাথা খারাপ হয়েছে? কার সামনে দাঁড়িয়ে কার সর্বনাশের কথা বলছো? এটাতে এত রিয়েট করছেন দাদা? এরপর অভিজ্ঞতার ব্যাপারে যে যে খবরগুলো আমাকে আনতে বলেছিলেন, সেগুলো শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। হ্যাঁ, অভিজ্ঞতার বিরুদ্ধে যে খবরগুলো আনতে বলেছিলাম সেগুলো তাড়াতাড়ি বলো, বি কুইক। তাহলে শুনুন, প্রথম খবর হলো অভিজ্ঞতা সবাইকে নিয়ে তার ফ্ল্যাটে চলে এসেছে। দ্বিতীয় খবর হলো সঙ্গে এসে তার ভাই, ভাইয়ের বউ আর তার বাবা আরেকজন বউ। বউ কার বউ? খবর নিয়ে জানলাম অভিজ্ঞতার বউ। আরে অভিজ্ঞতার বউ তো আমার বোন জেসিকা। তাহলে কি জেসিকা যায়নি বলে সে অন্য কোনো মেয়েকে বউ সাজিয়ে তার বাবার জীবন বাঁচাতে নিয়ে গেছে? তাই মনে হচ্ছে দাদা, আমাদের ভালো করে খোঁজ নিতে হবে অভিজ্ঞতার কাকে বউ সাজিয়ে নিয়ে গেছে তার সংসারে। খোঁজ নাও আর খোঁজ নাও। অভিজ্ঞতার আমার বিরুদ্ধে কি যে হাত করতে চলছে। আমাদের পুরনো ধান্দা মাদার ফাইলগুলো সব রিওপেন করতে চলেছে। কোথা থেকে হলেন আপনি কোটি কোটি টাকার মালিক? কোথা থেকে বানালেন এত বড় রেস্টুরেন্ট, ওয়ালস বিউটি পার্লার? তাই যে আজই আপনার বাড়ি রেড করতে আসছে। ওরে ভাই সমুদ্র দাদা, এ আমি কাকে আমার বোনের বর করলাম রে? এ তো আমার পেছনে বাঁশ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে রে। শালার বেটা শালা, পুলিশের ট্রেনিং নেওয়ার পর পয়সা হবে, চাকরিটা হচ্ছিল না। খবরটা শুনে আমি আমার ক্ষমতায় বিনা ঘুষে চাকরিটা করে দিলাম। আর হয়ে আপনার হয়কে ক্রয় করার মেতে উঠলো। তাই বলছি তাকে চাকরি করতে আপনি ভুল করেছেন, মহা ভুল। ঠিক বলেছো সমুদ্র। আরে আমি কি তখন বুঝেছিলাম ওই শালা মামার দলে গিয়ে আমার মুখে জামাটা ঘষবে? আরে আমি ওকে পুলিশের চাকরিটা করে দিয়েছিলাম, ভেবেছিলাম আমার অতীত ভবিষ্যতের চরিত্রটা জনগণের কাছে প্রকাশিত হবে না। আর এই উপকারের দোহাই দিয়ে আমার বোনটাকে ওর সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজও করে দিলাম। সমুদ্র, তুমি ঠিক বলছো, আমি ভুল করেছি, মহা ভুল করেছি। তোর কণ্ঠে দুঃখের গান। আমি তোমার বোন, তোমার দুঃখ যে আমাকে শেয়ার করতেই হতো শান্তনু চৌধুরী। কেমন দুঃখ দুঃখ লাগছে মাই ডিয়ার ব্রাদার। তোমার মতো একটা ডাকসেটেড লোক কি করে ভুলে গেল সেই বছর? সব জামাই ভাগনা, তিনটাই আমরা। তুমি তাহলে আমাদের সব কথা শুনেছো? অফকোর্স, শুনেই তো বলতে এলাম। মত ঘাবড়াও, ওই অভিজ্ঞতা যেমন আমাদের ধ্বংস করে মেতে উঠেছে, তেমনি আমাদেরকে ওকে ধ্বংস করে বন্ধ করে প্ল্যান করতে হবে। ইয়েস, পরিকল্পনা। যে পরিকল্পনার গন্ধময় পাখি পুচিয়ে গুলিয়ে ফেলতে হবে অভিজ্ঞতার জীবন, নাশার করে দিতে হবে সাধনার সংসার, শেষ করে দিতে হবে মানবতার সত্যতার সাধনা। আর এটাই হবে আমাদের পরিকল্পনার প্রথম কাজ। তার আগে অভিজ্ঞতার বলে তোর জীবনে কেউ এসেছিল, সেই নামটা চিরদিনের জন্য তোর জীবন থেকে ডিলিট করে দে। সেখানে অন্য কোনো নাম অ্যাড কর। That's right, my big brother, that's right. সেই জন্য তো হালদার টাইটেলটা সরিয়ে দিয়ে চৌধুরী টাইটেলটা অ্যাড করে নিলাম। তাই আজ থেকে আমি জেসিকা হালদার, দ্যাটস মিন আমাদের প্রথম ইস্যু সাবর, দ্বিতীয় ইস্যু নাম্বার 2।
সমুদ্র, হ্যাঁ দাদা, তুমি যেমন করে পারো অভিজ্ঞতার সংসার যাবে, সেখানে গিয়ে তার ভাইয়ের বউকে, তার ভাইকে এ নিকষ্ট আমাদের দলে টানবে। তার বউটাকে কিন্তু ছাড়বে নাকি পারবে না ভাই? পারিব না এ কথাটি বলিও না। কেন পারিব না তাহা ভাবো শতবার। এ মন্ত্রটা আমার ভালো করেই জানা আছে দাদা। তাছাড়া আপনি তো জানেন এইসব কাজে কতটা আমি এক্সপার্ট, রাইট? এ তো হলো দ্বিতীয় ইস্যু। তৃতীয় ইস্যু, ওই অভিজ্ঞতা যে আজ এবারে রেড করতে আসছে, তার কি হবে? সে কিন্তু আজ খুব মরিয়া। ওইসব চিড়িয়াকে উড়িয়ে দেবার কাজ আমার দাদা ভালো করে জানে। তাই আজ থেকে তুমি শুধু দাদার কথা মতো কাজ করবে আর আমার খেয়াল রাখবে। তাই তো দাদার সামনে আবির হালদারকে বাদ দিয়ে তোমাকে আমার জীবন সঙ্গিনী করলাম। তাই আজ থেকে তুমি আমার দ্বিতীয় স্বামী। দেরি করিনি, আমি তোমাদের মার পেচের কথা শুনে 1 সেকেন্ডও দেরি না করে আমার শিক্ষার দাঁড়ি পাল্লা দিয়ে তোমাদের নোংরামিটা মারতে এসেছি। কি বলতে চাইছো কি তুমি? বলতে এসেছি মিসেস জেসিকা হালদার, সরি আপনি তো আবার জেসিকা চৌধুরী হয়ে গেছেন। তা মিস চৌধুরী, আপনি কমপ্লিট করুন আপনার পরবর্তী সেন্টেন্স। জেসিকাকে শেষ করার আগে আমার একটা কথার উত্তর দিন তো স্বাধীনতা সংগ্রামী নেতা। এখানে আস্তে আস্তে হয়তো আমার কথা, সমুদ্রের কথা, জেসিকার কথা শুনে আপনি আমাদের উপর আক্রমণ করতে এসেছেন। আক্রমণ, শুধু আক্রমণ নয়, সংক্রমণ ব্যাধিতে সংক্রামিত করতে এসেছি। সীমিত, আমাদের একটা সীমিত কথার উত্তর দিন তো। সংক্রমণ ব্যাধি মুক্ত করার অলিখিত চিকিৎসক আমার এই যে দাদা, যে লোকটা রায় রোজগারের পথ দেখিয়ে দিল, তার কি উচিত আমার দাদা রায় রোজগারের পথে বাধা দিয়ে তাকে নিয়ে জনসমক্ষে বাহানা করায়? বাহানা নয়, মানুষের মনের আয়নায় অপরাধীকে চিহ্নিত করা। তাছাড়া ভুলে যাচ্ছ কেন, সে আইনের রক্ষক। তাই কে আইনের পথে চলছে, কে আইনকে নিয়ে ছিনিমিনি খেলছে, সেটা দেখা তার কর্তব্য। আমার বোন তো তার বউ, তাহলে এই বইয়ের কথা না ভেবে অন্য একটা মেয়েকে বউ সাজিয়ে তার বাড়িতে নিয়ে যাতে কি তার কর্তব্যের মধ্যে পড়ে স্যাংশন? এর জন্য তো দায়ী তুমি আর তোমার বোনের ছকের পাছা। তোমরা যদি ছক না খেলতে, তাহলে সে তার মৃতপ্রায় বাবাকে বাঁচাতে এমন পাপড় তাকে বেলতে হতো না। দেখুন, আমি আপনাদের কেউ হই না, তবু আপনার ছেলে সব কাজ আমি দেখাশোনা করি, আর সেই সুবাদে এই বাড়িতে যাওয়া আসা। তাই বলছিলাম, আপনি কিন্তু আপনার নিজের সন্তানের আসামির কাঠ গড়ায় তুলে একটা অপরাধ সন্তানকে স্বামীজির আখ্যা দিচ্ছেন। যেহেতু সে সত্যিকারের ভারত মাতার সন্তান, তোমাদের মতো ভারতের কলঙ্কিত শয়তান নয়। তাছাড়া আমাদের পারিবারিক ব্যাপারে তোমার ওই বৃষ্টি নাকটা না গলালেই আমি বাধিত হব। বাবা, আমি তোমাকে আর বাবা বলে সম্মান দিতে পারবো না। আর আমিও তোমার অনেক দুর্নীতি সহ্য করেছি, শুধু আমার মেয়েটাকে ভালো ঘরে ভালো বরে পাত্রত্ব করেছিলে বলে। কিন্তু আজ যখন তোমরা সেই বন্ধনকে নন্দনকানন থেকে বিদায় দিলে, তখন আমিও আর চুপ করে থাকবো না। সব অপকীর্তির কথা আমি আমজনতার সামনে তুলে ধরবো। পুলিশ এলে তাকে জিজ্ঞাসা করতে বলবো। মহামান্য অফিসার, উত্তর নেই। সমাজের শত্রু, সংসারের শত্রু ওই শান্তনু চৌধুরীর কাছে তাকে বলতে বলুন, সামান্য একজন স্বাধীনতা সংগ্রামীর যৎসামান্য ভাতা পাওয়ার সন্তান হয়ে রোজগার না করে কোথা থেকে পেল কোটি কোটি টাকা? যে টাকায় বানিয়েছে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, করেছে ওয়াইন শপ, বিউটি পার্লার, খুলেছে বড় বড় রেস্তোরাঁ। উত্তর নীল, উত্তর নীল মহামান্য অফিসার। কিন্তু অফিসারকে তুমি এই কথা বলতে পারবে না মাই ফাদার। কেন? তার আগে বুঝিয়ে এই ভুবনকে ভুবনের বাইরে পাঠিয়ে দেবে? কি দুঃখের কথা শোনালে মোর পিতৃদেব। তোমাকে একেবারে মেরে ফেললাম না বাবা বলে কাকে ডাকবো? তাছাড়া একেবারে মেরে ফেললে তো পুলিশই তদন্ত হবে। নবীন স্বাধীনতা সংগ্রামী ভুবন চৌধুরী কোথায় গেল? শেষে তো সন্ধিটা দাদার দিকেই ফিরবে। তাই পুলিশে ঝামেলা এড়াতে তোমাকে একটা চলতে ফিরতে লস বানিয়ে রাখা হবে। তুমি চলবে, ফিরবে, কথা বলবে, কিন্তু সে কথা কেউ বুঝতে পারবে না। আজ থেকে তোমাকে স্লো পয়জনিং করা হবে। এটাই জেসিকা রাইট ডিসিশন। সুলতান মাহমুদ, তোরা এদিকে আয়। জোর করে তোমরা হিরেকে কয়লার খাদে ফেলে কালো করতে চাইছো, কিন্তু পারবে না। ভুবনের ভুবন থেকে এখনো সত্য হারিয়ে যায়নি। যতই তোমরা মিথ্যার মায়াজাল তৈরি করো না কেন, সেই মায়াজাল কেটে আমি একদিন বেরিয়ে আসবই। আমরা এসে গেছি, বলুন আমাদের কি করতে হবে। আপাতত এটাকে আমার আন্ডারগ্রাউন্ডে রাখ। তারপর পুলিশ অফিসার অভিজ্ঞতার এখান থেকে চলে গেলে জেসিকা যা বললো ওটা তার উপরে হবে। যাও, নিয়ে যাও। যাবো না। যাবে যাবে যাবে। আমি সন্তোষ, মনে আমার রস, করবো তোমার সর্বনাশ।
ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। অলিখিত সম্রাট ঔরঙ্গজেব ভয় পেয়ে আহত সম্রাট শাহজাহানকে অন্ধকারে নির্বাসন দিচ্ছে। কিন্তু মনে রেখো, আমার সঙ্গে আছে ভারতের আপামর জনতা, আর আছে তোমার মা মমতাজ। তার দুরন্ত বাজে ভেঙে গুড়িয়ে তোমাদের লৌহ কপাল ভেঙে আমাকে উদ্ধার করবে। আর যেই জায়গায় দাঁড়িয়ে আছো তোমরা, সেই জায়গায় দাঁড়াবো আমি। তোমরা যেভাবে হাসছো হাসবো আমি, আর বলবো তোমাদের দিন হয়েছে শেষ, তোমরা হয়েছো এবার মেষ। যেমন করেছো মানুষের ক্ষতি, এবার নেভাবো তোমাদের জ্যোতি। তোমরা বলবে বাঁচতে চাই, আমি বলবো নাই রে শত্রু, নিস্তার নাই, নিস্তার নাই। পাগলের প্রলাপ বকে গেলে আমাদের এই ননসেন্স বাবাটা বলে কেন আমরা বলবো বাঁচতে চাই। আরে আমাদের অবুঝ বাবা, সব সবুজ করে রাখা মারার দায়িত্ব আমাদের ছিল, আচ্ছা থাকবে। যাক, একটা কাটা তো দূর হলো। আরেকটা কাটা অভিক হালদার, এখন সেটাকে কি করে কাটানো যায়, এখন সে চিন্তাই করতে হবে। যতক্ষণ আছে সন্ত্রাসের দাবাই, সে দাবাইটার দাদা কি নাম? একটু পরে বুঝতে পারবি রে হানারাম। সেই লোকটা মোহন চৌধুরী হওয়ায় মিশে দিতে পারে বলে তাকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। ঠিক একটু পরে এখানে পুলিশ অফিসার অভিক হালদার আসবে, তাকে তোদের নতুন সংসারে ওয়েলকাম জানাবি। দাদা उसके बाद देख তোর এই দাদা आगे आगे करता है क्या, जाके बोले था था थमा धमाका, थमा धमाका, थमा धमाका। কিসে ধামাকা করবেন আমাদের দাদা? আরে বাবা, ধামাকা মানে আমার দাদার বড় সরকম ফতেহাত চারকা। তারকা আজ থেকে আমাদের নতুন প্রেমের তরকা শুরু, নাকি বলো ডার্লিং? তাই তো ভুবন চৌধুরী নামক কাঁটাটা মন থেকে সরিয়ে দিয়ে আর অভিক হালদার নামক ওই কাঁটাটা সরিয়ে দিলাম। তাই আজ থেকে রঙিন দুনিয়ায় উড়বো, ভাসবো আর বলবো বলো। जादू कोई छाने लगा, मुझको मजा आने लगा। Love you Raja, love you Raja, এক্সকিউজ মি, যদি আপনারা দূরত্ব বজায় রাখেন তাহলে দুটো কথা বলতে পারি। তুমি ভয় নেই, আমি আপনাদের অভিসারে বাধা দিতে আসিনি, এসেছি আমার কর্তব্য করতে। আমাদের অভিসারে বাধা দেওয়ার অধিকার তোমার আছে বলে মনে হয়? নেই। না নেই, সেই অধিকার আপনি হারিয়ে ফেলেছেন সেদিনই যখন আমার জায়গায় অন্য কাউকে আপনার স্ত্রী বানিয়ে ওই বাড়িতে প্রবেশ করিয়েছেন। ও, সে খবরটাও আপনাদের কাছে পৌঁছে গেছে। কি করব, আপন যেখানে পর হয় সেখানে পরকে আপন করে বর্বর হওয়ার থেকে রক্ষা পেতে হয়। যাক, সে ব্যাপারে পরে আসছি। এখন যে ব্যাপারে এসেছি, আপনার দাদা কোথায়? দাদা বাড়িতে নেই, কাল রাতের ফ্লাইটে জরুরি কাজে দিল্লি গেছে। সে কি, তাহলে ওনার উপর যে পুলিশি তদন্ত হবে, ওনার বাড়ি রেড হবে, সে খবরটা কি ওনাকে কেউ দিয়ে দিয়েছে? তাই উনি কাজের আছিলায় গা ঢাকা দিয়েছে। অর্থাৎ ওনার যত বাড়ি গাড়ি অর্থ ব্যবসা সম্পত্তি আছে তার সবকিছু উনি নাকি কালো পথে করেছেন, এবং এই বাড়িতে অনেক কালো টাকা ও অনেক বেআইনি জিনিস মজুদ আছে। তার ইনভেস্টিগেশনের দায়িত্ব আমার উপর পড়েছে, তাই তার সঙ্গে দেখা করতে আজ আমার এখানে আসা। আমার দাদা নামে মিথ্যা দোষারোপ করা হয়েছে। আমার দাদার মতো অসৎ ব্যক্তি এই পৃথিবীতে, মানে বলতে চাইছি যে আমার দাদার মতো সৎ ব্যক্তি এই পৃথিবীতে দুটো নেই। লোকের উপকার ছাড়া অপকারের কথা ভাবতেই পারে না, তার জ্বলন্ত প্রমাণ তো আপনি নিজে। বাইরে আমার বিশাল পুলিশ বাহিনীও আছে। তাছাড়া সত্যিই যদি উনি সাদা পথের দিশারি হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি। তাই শান্তনু চৌধুরীকে আমার চাই। চাই চাই, শান্তনু বাবুর সঙ্গে আমিও একটু দেখা করতে চাই। একে কে আপনি? আমার নাম নিধিরাম মণ্ডল, বাড়ি গোবরায়। অনেক কষ্টে অসুস্থ শরীর নিয়ে শান্তনু বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। দয়া করে দেখে দিন না শান্তনু বাবুকে। শান্তনু বাবু বাড়িতে নেই, কি দরকার ওনাকে? কি বলবো মা জননী, শান্তনু বাবুর মতো
শান্তনু বাবুর মতো লাখে একজনও পাওয়া যাবে না। কেন শান্তনু বাবু কি এমন করলো যে তাকে লাখের মধ্যে খুঁজে পাওয়া যাবে না? কি করেনি বাবা জীবন? শান্তনু বাবুর দেয়াতেই আমাদের গোবরা গ্রামটা বেঁচে আছে বাবা জীবন। বিনা পয়সায় মোরাম রাস্তা পাকা করা, যে বাড়িতে খাদ্যশস্ত্র নেই নিচে পৌঁছে দেওয়া, যে বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে না নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়া, কি করেনি গো শান্তনু বাবু বাবা জীবন। কাঁদছেন কেন? আর এখন শান্তনু বাবুর কাছেই বা ছুটে এলেন কেন বলুন? সে এক দুঃখের কাহিনী বাবু। আমি আর আমার স্ত্রী আর একটা ছোট্ট কুড়ে ঘর, আর 7 দিন হলো আমার স্ত্রীর বড় অসুখ। তাই তো ওষুধ না দিতে পারায় আমার স্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেল। তাই জন্য তো তার সৎ কাজের জন্য শান্তনু বাবুর কাছে এসেছি বাবা জীবন। আপনার মেয়ে জামাইরা কেউ আসেনি? এসেছিল, তাদের তো অবস্থা সত্য নয় বাবা জীবন। কি হলো? ওনার বাড়িতে পুলিশ কেন? উনি বলেছিলেন ওনার ভগ্নিপতি নাকি একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার। আপনি কি স্যার? মানে সুখে থাকো বাবা, সুখে থাকো। ওনার মতো মানুষের আপনি একজন আত্মীয় হয়েছে, খুব ভালো, খুব ভালো। সুখে থাকো বাবা, সুখে থাকো। পুলিশ অফিসার এরপরেও বলবে আমার দাদা কলঙ্কিত পথের কালো নায়ক? এরপরেও কি সন্ধ্যের তীরটা দাদার দিকেই ঘোরাবেন? সন্ধ্যের তীরটা আমার নয়, ছোড়া হয়েছে ওপর মহল থেকে, আর আমি ওপর মহলের দাস। তাই ওই তীরটাকে আমাকে তো স্থির করতেই হবে। কি হলো? তোমাদের কথা বলছো, আমার কথা কিছু ভাবছো না বাবা জীবন? দেখেছেন না শান্তনু বাবুকে একটু দেখে দিন না দয়া করে। উনি বাড়িতে নেই, আমি ওনার বোন বলছি। উনি এলে আপনাদের ওখানে পাঠিয়ে দেবো। কাঁদবেন না। হ্যাঁ আপনি কাঁদবেন না, দাদা হয়ে আপনাকে সাহায্য করবো। হ্যাঁ হ্যাঁ, সাহায্য করুন, সাহায্য করুন। শুনেছি দুস্থকে সাহায্য করলে সুস্থ শরীরে সব কাজ করা যায়। তাই তাই নিন বাবু, সবার আগে আমি আপনাকে কিছু সাহায্য করলাম। চলি। এখনো চলে যাচ্ছ? একেবারে নয়, কারণ আপনার মতো শান্তনু বাবুর সাথে আমারও দরকার। আর তাই এখনকার মতো চলে গেলেও আমাকে কিন্তু আবার আসতে হবে দুটো ব্যাপারে কথা বলতে। এক, আপনার আমার অধিকার নিয়ে, আর দুই, আপনার দাদার ব্যবসা নিয়ে। চলি। পুনরায় গমনায়চ। পুনরায় গমনায়চ নয়, বলো ওং নমঃ শিবায়। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, কেউ আমায় চিনতে পারলো না, চিনতে পারলো না। ওরে এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, কেউ আমায় চিনতে পারলো না, চিনতে পারলো না। মনে আমার করবো সবার সর্বনাশ, নামা মন্নারা সন্ত্রাস। কিরে তোর দাদাকে তুই চিনতে পারলি না? আরে দাদা তুমি মেকআপ নিয়ে এমন খেল দেখালে, ওই পুলিশ বাবু তো কাবু হয়ে চলেই গেল। ওই কাবু এখান থেকে চলে গেলেও একদিন আমাদের কায়দা করতে আসবে। তাই কায়দা করা পর্যন্ত সব রাস্তা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে দাদা, আমাকে কি করতে হবে বলুন? সমুদ্র তুমি এই মুহূর্তে ওর বাড়িতে ছদ্মবেশে চলে যাবে, আর ভাই ভাইয়ের বউকে এবার দেখুন এই সমুদ্রের কামাল। ধামাল মাছের দেশে
ভূপন চৌধুরীকে স্লো পয়জন করে 24 ঘন্টার মধ্যে আমার যত সব কালোবাজারি জিনিসপত্র আছে সেগুলো অন্যত্র সরিয়ে দেখছি আমার কারিশমা দিয়ে ওই অভিঘালদারকে আটকাতে পারি কিনা। দেখাও দাদা দেখাও, তুমি তোমার কারিশমায় ভুবন চৌধুরীকে দেখাও, আর আমি আমার কারিশমায় অভিঘালদারকে দেখে সমুদ্র যেমন ওই বাড়িতে যাবে ছদ্মবেশে, আমিও তেমনি ছদ্মবেশে আমার ঝলকনামা দেখাতে যাব অভিঘালদারের বাড়ি। তুই যাবে অভিঘালদারের বাড়ি? যাব না, আমাকে গিয়ে দেখতে হবে না আমার জায়গায় কোন রূপসী অভিনয় করতে গেছে অভিঘালদারের বাবাকে বাঁচাতে, অভিঘালদারকে বাঁচাতে, কিন্তু বাঁচবে না, কেউ বাঁচবে না। ওই অভিঘালদার যেমন সাপুড়ে হয়ে আমাদের মতো নাগ নাগিনীকে ধ্বংস করতে চাইছে, তেমনি আমি কাল নাগিনী হয়ে বিষ ঢেলে দেবো অভিঘালদারের সংসারে, যে বিষের জ্বালা জ্বলে পড়বে অভিঘালদারের ভয়, ভাইয়ের বউ এবং তার পুরে পাওয়া রক্ত সাথী। কুরুক্ষেত্রে শব্দরথী বধ করেছিল সেই যুগের অভিমন্যুকে, আর আজকের কুরুক্ষেত্রে 3 রথী বধ করবে এ যুগের অভিমন্যু অভিঘালদারকে। অভিঘালদার ভেবেছিলাম ওই নামটা আমার কাছে চিরদিনের জন্য খোলদার হয়ে থাকবে, ওই নামটা আমার কাছে রুদ্রদ্বার হয়ে দাঁড়িয়েছে। অভিঘালদার, এরপর তোমার সঙ্গে আমার লড়াই, কারণ মনে আমার আশ, করবো তোমার সর্বনাশ, নাম আমার নেড়া সন্ত্রাস। প্রেম ভালোবাসার স্থান নেই, সে স্বপ্ন আমার হারিয়ে গেছে আজ থেকে 5 বছর আগে। কিন্তু মাঝে মাঝে আমি যেমন কেমন হয়ে যাই, ওই পুলিশ বাবুর মতো আমার যদি স্বামী হতো, ওই রকম সংসার হতো না। না 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 না, আমার পাপ অন্যায়। পুলিশ বাবু খুব অন্যায় করেছে, তাকে ভালো মানুষ ভেবে মাত্র 2 দিনের জন্য তোকে তার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু 2 বছর হয়ে গেল তোকে তাকে আমাদের থেকে পাঠালো না। একটু মাসে তুমি এসেছো? আসবো না, তোর জন্য আমার ঠেক চৌপাট, ব্যবসা লোপাট হতে বসেছে। যে বাবুরা তোকে চায় অন্য কোনো মৌটুসির দিকে ফিরেও তাকাচ্ছে না, তাই ভাবলাম পুলিশ বাবুর সঙ্গে দেখা করে তোকে এখান থেকে নিয়ে যাবো। কিন্তু থানায় গিয়ে শুনলাম পুলিশ বাবু জরুরি কাজে বাইরে গেছে। তার আগে বলো, তোমার সঙ্গে এই বাড়ির কারোর সঙ্গে দেখা হয়েছে নাকি? আরে বাবা, দেখা হয়নি, দেখা হলে আমি কাউকে কিছু বলবো না, কারণ আমি তো জানি তোর আর পুলিশ বাবুর ব্যাপারটা। যাকে কথা না বাড়িয়ে চলে আয় আমার সঙ্গে। কি করে যাবো মাসি? পুলিশ বাবু বাড়িতে নেই, তাকে না বলে যাওয়াটা কি আমার ঠিক হবে? তাছাড়া তার বাবার শরীরটা এখনো ঠিক হয়নি, এই সময় যদি আমরা তাকে মিথ্যে কথা বলি তাহলে তাকে বাঁচানো যাবে না। আরে সে বাঁচলো কি বললো, আমার কি এসে গেল? তাকে বাঁচাতে গিয়ে আমার ব্যবসাটাকে আমি মেরে ফেলতে পারবো না। দয়া করো মাসি, তুমি তো রক্তে মাংসে গড়া মানুষ, তাছাড়া তুমি তো মানুষের দায় বিপদ বুঝো। তাছাড়া মানুষটা সুস্থ হয়ে গেলে আমি অবশ্যই চলে যাব, আমাকে কিছুদিন সময় দাও। কিছুদিন কেন, কিছুক্ষণ আমি তোকে সময় দিতে পারবো না। আর কি বললি? দয়া মায়া ছিল? এই মালিনীর মনেও দয়া মায়া প্রেম ভালোবাসা সবই ছিল, কিন্তু এই সমাজের এক ভয়ঙ্কর মানুষের জন্য আমার সেই দয়া মায়া প্রেম ভালোবাসাকে হতাশার সাগরে বিসর্জন দিয়েছিলাম সেদিন, যেদিন আমার এই 2 হাত দিয়ে আমার অসুস্থ স্বামী আর এক রত্তি সন্তানকে, আর সেদিন থেকে এই ব্যবসার অলিখিত মালকিন হতে হলো আমাকে। তার মানে তোমার উপরে ব্যবসার মালিক আছে? সেই জন্য তো আজ আমি পতিতাপল্লীর মালকিন, সর্বগ্রাসী এক নারী। তারই জন্য আমার শান্তির সংসার আর অশান্তি নরকে পরিণত হয়েছে। কিন্তু কে সেই সর্বস্ব লুট করা শয়তান? না জেনে তোর কোনো দরকার নেই, শুধু একটা কথা জেনে রাখ, সে যদি কোনো ক্রমে জানতে পারে আমি তোর সঙ্গে পুলিশ বাবুকে পাঠিয়েছি তার স্ত্রীর অভিনয় করার জন্য, তাহলে আমাদের আস্ত রাখবে না, তোরও নিস্তার রাখবে না। তাই বলছি চলে যাবো। তাহলে তুমি আমার কোনো অনুরোধ রাখবে না? না, রাখবো না, রাখতে পারবো না, এই আমার শেষ কথা। তাহলে আমারও শেষ কথা শুনে রাখো মাসি, পুলিশ বাবু বাড়ি ফিরে না আসা পর্যন্ত, তার বাবা পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। আমাকে কঠোর থেকে কঠিন হতে বাধ্য করিস না, বলছি চলে। হাতটা ছেড়ে দাও মাসি। না ছাড়ি তাহলে আমি বিশ্বনাথ থেকে ভয়ঙ্কর হয়ে যাবো। মাসি, আজ থেকে 5 বছর আগে একবার দেখেছিলাম আমার ভয়ঙ্কর রূপ, তারপর থেকে আজ অব্দি দেখো আমার ভয়ঙ্কর চরিত্র। দেখাইনি এই কারণে যে তুমি আমার সব, তুমি আমার ভূত ভবিষ্যৎ বর্তমান, তাই তো তোমাকে আমি বসিয়েছি মায়ের আসনে। তাই বলছি ওই আসন থেকে নেমে এসে তুমি যদি আমাকে সন্তান না ভেবে শয়তান ভাবো, তাহলে আমিও তোমাকে। কি করবি আমার তুই? আমি
না 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 না, এই আমি কি বলছি, এই যদি বেশি চেঁচামেচি করে তাহলে পুলিশ বাবুর বাবা, ভাই, ভাইয়ের বউ সবাই জানতে পেরে যাবে, উল্টো কেসা হয়ে যাবে, পুলিশ বাবু সবার কাছে ছোট হয়ে যাবে। না 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 না, এখন আমাকে মুখ বুঝে সহ্য করে আপোষে সব কাজ করতে হবে। হাসছিস কেন? বল কি করবি, কি করবি? আমার তোর মাসি সব বুঝো, একটুকু বোঝো না? আরে আমি তো তোমার সঙ্গে এতক্ষণ মস্করা করছিলাম, তাছাড়া আমি কি তোমার সাথে লাফড়াবাজিতে পেরে উঠবো? তাছাড়া 5 বছর ধরে তুমি আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, থাকার জন্য আলাদা করে ঘর করে দিচ্ছ, এসব কি আমি ভুলতে পারি? তবে আমি যদি তোর উপকার করে থাকি, তোর কি উচিত আমার সঙ্গে কি আমার উপকার করা? আরে 100 বার উচিত। তুমি কি বলবে? আমার তো ইচ্ছে আমাকে এখান থেকে এক ছুটে তোমার কাছে চলে যেতে। ওহ, এখানে থাকলে এভাবে চলবে না, এভাবে পায়ের উপর শাড়ি তুলবে না, শ্বশুরকে দেখলে এক গোলা ঘুমটা দিতে হবে। ওহ, কত ফেদনা গো মাসি, এই কদিন আমি একদম হাঁপিয়ে উঠেছি। কেন আমি একা যাবো কেন? যে তোমার কাছ থেকে আমাকে নিয়ে এসেছে তার কোনো দায় নেই, সে যেমন তোমার কাছ থেকে আমাকে নিয়ে এসেছে তেমনি আমাকেও তোমার কাছে তাকে ফিরিয়ে দিতে হবে। 3 দিন পর পুলিশ বাবু বাড়ি ফিরবে, ফিরলে আমি তাকে বলবো, এই যা যা পুলিশ বাবু, শালা তোমার সংসারের নামটা পড়তে পড়তে আমি শালা একেবারে চালতা হয়ে গেছি, তাই এখন আমার রোগড়া দিয়ে আমার থেকে পৌঁছে দিয়ে আসবে, চলো, তা না হলে এখান থেকে আমি শালা পাগল বা হয়ে যাবো। বলবি তো? আরে বলবো মানে বাবা ভগবানের দিব্যি, এই না 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 না, মা ভগবানের দিব্যি, দূর সবার দিব্যি খেয়ে বলছি। ও মাসি, 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 আমাকে কিছুদিন সময় দাও না গো মাসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন আমি চলেই যাচ্ছি, কিন্তু মনে থাকে যেন অবিঘাল্লা রেলে তোর টিকটম বাজিটা শুরু করে দিবি। করবো মানে শালা এমন খেল দেখাবো বাবু মেল হয়ে তোমার কাছে পৌঁছে দেবে। আর একটা কথা, এই ভদ্র পাড়ায় থেকে ও পাড়ায় বাবুদের মন ভোলানো নাচন কদন যদি ভুলে গিয়ে থাকিস, সেই অভ্যাসটা শুরু করে দে। অভ্যাসটা, হ্যাঁ অভ্যাসটা আমাকে শুরু করতেই হবে, নইলে। কিন্তু কি করব, এখনকার মতো চালাকি করে মাসিকে তো এখান থেকে সরিয়ে দিলাম, কি করবো? না 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 না, আমি ভাবতে পারছি না, এই কদিন এদের সংসার এসে যে ভালোবাসা আমি পেয়েছি, ওই বাবার মতো মানুষটা যে ভালোবাসা আমাকে দিয়েছে, ওদের ভালোবাসাকে আশাহত করে আমি এখান থেকে যাই কি করে? কিন্তু যেতে তো আমাকে হবে, না হলে আমার শত্রুর কাছে আমি পৌঁছবো কেমন করে? যাক, সে চিন্তা পুলিশ বাবু এলেই হবে। এখন শালা 14 পাকের ভাতারের ঘর করতে করতে শালা 140 পাকের ভাতারদের মন ভোলানো মন্ত্র শালা ভুলেই গেছে, তাই কদিন পরে ওখানে যখন যেতেই হবে তখন শালা নেচে গে মনটাকে একটু চনমন করতে করতে বলি, लेके पहला पहला प्यार घर के आंखों में घुमा, जादू नगरी से आया कोई जादूगर, वो लेके पहला पहला प्यार घर के आंखों में घुमा, जादू नगरी से आया कोई जादूगर, वो लेके पहला पहला प्यार। मुकुड़े पे डाले हुए जुल्फी की बोतली, चली बंद खती बाहों रुक जाओ पागली, मुकुड़े पे डाले हुए जुल्फी की बोतली, चली बंद खती बाहों रुक जाओ पागली, निन्नो बाली तेरी प्यार लेके सपनों हजार, जादू नगरी से आया कोई जादूगर, लेके पहला पहला प्यार घर के आंखों में घुमा, जादू नगरी से आया कोई जादूगर, लेके पहला पहला प्यार। इरे बाबा मुझसे ऐसे कैसे कौन की बोलबो? তুমি কি রকম নাচ গান করছো মা? বড় উত্তর দাও, কি নাচ নাচছিলে, কি গান গাইছিলে? আগে হে বাবা, এটা হচ্ছে যে ভারতনাট্যম। ভারতনাট্যম? দেখো মা, তোমাদের নাচ গান সম্পর্কে আমি অতটা বুঝি না, তবে ভারতনাট্যম বলো রবীন্দ্র নৃত্য বলো একটু আধটু দেখেছি তো, তাই বলছি যে নাচ গানটা তুমি করছিলে ওটা কিন্তু ভারতনাট্যম বলে মনে হলো না। না হ্যাঁ বাবা, আসলে আপনি তো পুরনো দিনের মানুষ, এসব বুঝবে না, এটা হচ্ছে নতুন দিনের ভারতনাট্যম। নতুন দিনের ভারতনাট্যম? তা
তবে আমাদের যুগ তো শেষ, এবার তোমাদের যুগের খেলা। বেলা হয়ে গেল বাবা, আপনি স্নান করে খেয়ে একটু জিরে নেবেন, চলুন। তা বাবা, আপনি তো ডাক্তার দেখে পেনশন আনতে গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলাম তো, 2 মাসের পেনশনটাও নিয়ে এসেছি আর ডাক্তারকেও দেখিয়ে এসেছি। ডাক্তার বলেছে এখন আমি প্রায় সুস্থ, আর কিছুদিন গেলে পুরোপুরি সুস্থ হয়ে যাব। থাক, তাহলে আমার চলে যাওয়ার রাস্তাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। কি বললে বৌমা, কোথায় চলে যাবে? মানে 2 মাস হলো তো বিয়ে হয়েছে। 2 মাস হলো বিয়ে হয়েছে? এই রে আবার শালা ফেকড়া। বাবা ভুলে গেছে বাবা, 2 বছর বলতে গিয়ে 2 মাস বলা হয়ে গেছে। তা বাবা, আপনার ছেলে এলে আমাকে বাবার বাড়ি যেতে দেবেন তো? ঠিক আছে ঠিক আছে, অভি গেলে কদিন বাপের বাড়ি ঘুরে আসবে। আমার সোনা বাবা। আচ্ছা বৌমা, তোমার দেওর রাজা কোথায় গেল? কোথায় যেন গেছে, বলে জানি কোথায় বেরিয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি কোথায় গেছে। শহরে নতুন এসেছো তো, তাই সব জায়গা ঘুরে ঘুরে দেখছে, আর আমার সরল সাদা সিধা ছেলেটাকে প্রেশার ক্রিয়েট করে নিজের অভিলাষ পূরণ করছে। কিন্তু আমি আদিত্য হালদার, সংসার রক্ষার দায়িত্বটা যেমন আমি তোমার উপর দিয়েছি, আজ থেকে পেনশনের টাকাটাও আমি তোমার হাতে তুলে দেব। না 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 বাবা, পেনশনের টাকাটা আপনি প্রেসার হাতেই তুলে দেবেন। অসম্ভব। হাকিম নড়বে, তবু আমার হুকুম নড়বে না। কি ব্যাপার, শ্বশুর বৌমার সঙ্গে হাকিম হুকুম নিয়ে কি কথা হচ্ছে? বাবা কখন এলেন? অতিভক্তি চোরের লক্ষণ। কিছু বললেন বাবা? হ্যাঁ বলছিলাম, গিয়েছিলে কোথায়? এই দেখুন না বাবা, কবে থেকে আপনার ছেলেকে বলছি শপিং এ চলো, শার্টটাকে একটু ঘুরে দেখাবে চলো। বাবু তো যেতেই চাইছিল না, কাল রাতে জোর করে চেপে ধরলাম, তাই বাধ্য হয়ে আজ আমায় নিয়ে গেল। আচ্ছা বাবা, আপনি তো পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন, গিয়েছিলাম তো। নিয়ে এসেছেন? গিয়েছিলাম, আমার কর্তব্য আমি ঠিক করে এসেছি। পেশা বাবা শুধু পেনশনের টাকা আনতে যায়নি, বাবা ডাক্তার দেখাতেও গিয়েছিলেন। জানি তো, বাবা ডাক্তার দেখাতে যাবে, সঙ্গে তোমার দেওয়ারও যেত, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য বাবার সঙ্গে যেতে পারেনি। অর্থাৎ স্ত্রীকে সোজা করতে গিয়ে পিতৃপূজার হলো না, এটাই তো একালের নিয়ম। আমাদের সময় আগে মা, পরে বাবা, তারপর অন্য কেউ। এখন আগে বউ, বাদ বাকি সব ফেউ। একটু অন্যরকম বোধহয় পড়ে গেল না বাবা? বৌমা, জীবনটা যার হয়ে গেছে আজ ভরা ভাদরের ধাঁধা, সে কি মাখাইতে পারে কারো গায়ে কলঙ্কের কাদা? বাবা শোনো ছোট বৌমা, তোমার সঙ্গে আমার কথা আছে রে। কথাটা হলো, তোমার বিয়ে হয়ে আসার পরের দিন থেকে এই সংসারের দায়িত্বটা আমি তোমার উপর দিয়েছিলাম। পরে তোমার ভাসুর বিয়ে করে তোমার এই দিদিকে নিয়ে এলো। ভাবলাম সংসার সামলাতে তুমি একা কষ্ট করবে কেন, তোমার দিদিও দায়িত্ব নেই, কারণ ও তো বড়, ওকে তো কিছু দেওয়া দরকার। নিশ্চয়ই দেবেন বাবা, তাতে তো আমি কোনো আপত্তি করিনি। তাতে আপত্তি করুনি, কিন্তু এবার যে কথাটা বলবো তাতে নিশ্চয়ই আপত্তি থাকবে না। কি কথা বাবা? কথাটা হলো, আজ থেকে আমার পেনশনের টাকাটা আমার বড় বৌমা অর্থাৎ তোমার দিদির হাতে তুলে ধরেছি। তুমি খুশি হবে তো বৌমা? না 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 বাবা না, ও কাজ আপনি করবেন না, পেনশনের টাকাটা আপনি প্রেসার হাতেই তুলে দেবেন। তাছাড়া আমি